আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমি যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে সেটস, রাইট? সেটসেরই একটা এক্সটেনশন বলা যেতে পারে। আজকে আমরা লেকচার 2তে করব বাইনারি রিলেশন। বাইনারি রিলেশন কি? প্রথমেই একটা কনসেপ্টকে আমরা একটু রিভিজিট করি। আমরা আগের দিন পড়েছিলাম যে কার্টেশিয়ান প্রোডাক্ট বলতে কি বোঝায়। ধরা যাক দুটো সেট রয়েছে এস আর টি, তাহলে এস আর টি এর কার্টেশিয়ান প্রোডাক্ট হবে এস টি, এই অর্ডার্ড পেয়ার গুলো যেখানে এস বিলং করবে ক্যাপিটাল এস সেটে, টি বিলং করবে ক্যাপিটাল টি সেটে, ঠিক? এইবারে বাইনারি রিলেশন আমরা যখন ডিফাইন করছি তখন বাইনারি রিলেশন কিছুই না, বাইনারি রিলেশন হচ্ছে এই এস আর টি এর একটা সাবসেট, এস ক্রস টি এর একটা সাবসেট, সাবসেট অফ এস ক্রস টি। কিরকম? ধরা যাক একটা এক্সাম্পল আমি নিচ্ছি যে একটা ডাই থ্রো করা হলো, ডাই ইজ থ্রো। এবার রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এ রো বি ইফ এ প্লাস বি ইকুয়ালস টু 10। এখানে মানে বুঝতে হবে কয়েকটা ওয়ার্ডের, একটা হচ্ছে এ বি কি, একটা হচ্ছে রো কি। রো হচ্ছে এই বাইনারি রিলেশনটা, এ বি এই দুটো এলিমেন্ট এ বি, এটা হচ্ছে এস ক্রস টি এর এলিমেন্ট, ঠিক আছে? এখানে এ ডাই না, একটা ডাইয়ে তো সাম পাবো না, টু ডাইস মানে দুটো ডাইকে থ্রো করা হলো। আচ্ছা, এবার এ বি এই অর্ডার পেয়ারটা এস ক্রস টিতে রয়েছে। এদেরকে তখনই আমরা বলবো যে এ ইজ রিলেটেড টু বি থ্রু দ্য রিলেশন বি, দ্যাট ইজ এ রো বি, যদি এ প্লাস বি এর ভ্যালুটা 10 হয়। তার মানে কোন এলিমেন্টগুলো হবে? একটা এলিমেন্ট হবে হচ্ছে 4,6 হবে, একটা হবে হচ্ছে 5,5, একটা কমা হচ্ছে 6, তাহলে এই তিনটে আমরা এই রিলেশনের পাবো। এটা কিসের সাবসেট? এটা এস ক্রস টি এর সাবসেট। এস ক্রস টি কি? এস ক্রস টি হচ্ছে দুটো ডাই রয়েছে, সেই দুটো ডাইকে থ্রো করা হলে আমরা এরকম দুটো ডাই রয়েছে, সেই দুটো ডাইকে যদি থ্রো করা হয় তাহলে দুটো ডাইয়ের যে নাম্বারটা অ্যাপিয়ার করছে ওপরে, সেই নাম্বার দুটোর সেই নাম্বার দুটোর যে স্যাম্পল স্পেসটা, ধরা যাক 1 1 1 2 আপ টু 1 6, এদিকে 2 1 2 2 আপ টু 2 6, এরকম করে চলতে থাকবে। লাস্ট হবে হচ্ছে 6 1 6 2 আপ টু 6 6, ঠিক? তো এই পুরো কার্টেশিয়ান প্রোডাক্টটার একটা সাবসেট আমরা এই রিলেশনের থ্রুতে পাচ্ছি। এই রিলেশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে রেঞ্জ। এছাড়া দুটো রিলেশন নিয়ে তাদের মধ্যে কম্পোজিশন করা যায়, তাদের মধ্যে ইউনিয়ন করা যায়, ইন্টারসেকশন করা যায়। ইউনিয়ন ইন্টারসেকশনের কনসেপ্ট আগের দিন সেটের ক্ষেত্রে যেরকম আমরা দেখেছিলাম তার সাথে কোনো ডিফারেন্স নেই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। আর কম্পোজিশনটা আমি ডিফাইন করব। ডোমেন কি? ডোমেন হচ্ছে আমরা A belongs to A when AB belongs to rho। মানে মানে আমরা এই রোটাকে ধরা যাক নিলাম, এই রোটাকে নিলাম, এখানে এর জায়গায় ক্যাপিটাল এর জায়গায় ক্যাপিটাল এস আমাদের ধরতে হবে, যেহেতু ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট সেটটা হচ্ছে ক্যাপিটাল এস। তাহলে এই সেটটার ডোমেন কি? এই সেটটার ডোমেন হবে 4 5 6, 4 5 6, এটা হচ্ছে এই রিলেশনটার ডোমেন। রেঞ্জের ফর্মুলা কি? রেঞ্জ হচ্ছে বি বিলংস টু বি হোয়েন এ বি বিলংস টু রো। তাহলে এই রিলেশনটার ক্ষেত্রে আমাদের রেঞ্জ কি? এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা আরেকটা, এটা আরেকটা, তাহলে আমাদের রেঞ্জ হয়ে গেল 4,5,6। নেক্সট কম্পোজিশন। ধরা যাক রো এই রিলেশনটাকে এই আমরা এ বি দিয়ে ডিনোট করছি।
বা ধরা গেল রো যে রিলেশনটা রয়েছে সেটা এ থেকে বিতে ডিফাইন্ড, সিগমা আরেকটা রিলেশন যেটা বি থেকে সিতে ডিফাইন্ড। তাহলে আমরা সিগমা কম্পোজিশন রো নেব সেই এলিমেন্টগুলো যেগুলো এই ফর্মে আছে। কিরকম? প্রথমে আমরা অপারেট করব হচ্ছে রোটাকে, মানে রো এর থেকে একটা এলিমেন্ট নেব। রো এর এলিমেন্ট কিরকম ফর্মে থাকবে? রো এর এলিমেন্ট থাকবে এ বি এই ফর্মে, রাইট? এবার এই বি এর কোরসপন্ডিং সি এর যে এলিমেন্ট রয়েছে, দ্যাট ইজ বিসি, যেটা রয়েছে অ্যাকর্ডিং টু সিগমা রিলেশন, সেই সিটাকে আমরা নেব। তাহলে প্রথমে এ বি করবো, বি এর রেসপেক্টে সি পাবো। এবার প্রথম এ আর বি এর রেসপেক্টে যে সিটা পাচ্ছি এই দুটোকে নিয়ে একটা অর্ডার পেয়ার তৈরি করবো, এটাকে বলা হচ্ছে কম্পোজিশন। যেমন ধরা যাক যে একটা রো একটা রয়েছে, যে উম, ধরা গেল রো রয়েছে 1 2 2 3 4 5, সিগমা রয়েছে 1 2 1 4 2 4 3 2, এটা ধরা গেল। আচ্ছা, ধরলাম এটা সিগমা, সরি এটা হচ্ছে রো আর এটা হচ্ছে সিগমা, ধরা গেল এই দুটো সেট আমি নিয়েছি। এবার আমি কি করতে চাইছি? কম্পোজিশন করতে চাইছি। তাহলে সিগমা কম্পোজিশন রো, প্রথমেই আমরা কি দেখবো? রো এর এলিমেন্ট। রো এর এলিমেন্ট কি? 1 2। তাহলে এই 1 2 রেসপেক্টে আমি ধরলাম এখানে 1 2 লিখি। এবার আমাদের দেখতে হবে 2 এর রেসপেক্টে কি কি এলিমেন্ট আছে। এই 2 এর রেসপেক্টে এই এলিমেন্টটা রয়েছে 2 3, ঠিক? তাহলে একটা ফার্স্ট এলিমেন্ট হবে 1 3, তারপরে 1 4, তাহলে আমি 1 4 লিখলাম। 4 এর রেসপেক্টে আমাদের দেখতে হবে কি আছে। 4 ডোমেনের এলিমেন্ট হলে এখানে একটাই পাচ্ছি, এটা হচ্ছে 4 5। তাহলে এই প্রথম 1 আর এখানকার এই 5, এই দুটোকে নিয়ে আমরা পেলাম 1 5 কম্পোজিশন এলিমেন্ট। দেন 2 4, 2 নিলাম, আচ্ছা 2 4 লিখলাম। এই 4 এর রেসপেক্টে আমাদের দেখতে হবে সিগমাতে কি এলিমেন্ট আছে। 2 নিলাম, সিগমাতে 4 এর রেসপেক্টে কি এলিমেন্ট আছে? 5, তাহলে 2 5। দেন 3 নিলাম, 2 এর রেসপেক্টে কি আছে? 3। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পোজিশন। ইউনিয়ন আর ইন্টারসেকশন কি? ইউনিয়ন আর ইন্টারসেকশন আগের দিনের মতোই, যে সিগমা ইউনিয়ন ইউনিয়ন রো যদি করা হয়, তার মানে দুটোতেই যে এলিমেন্টগুলো রয়েছে তার কালেকশন, যেহেতু অর অপারেটরটা ওখানে ইউজ করা হয়, মানে দুটোর কোনো একটাতেই যদি থাকে সেটাকে আমরা ইউনিয়নের সেটে ইনক্লুডেড করব। তাহলে 1 2, প্রথমে আমি সিগমা দিয়ে যাচ্ছি 1 2, দেন 2 3, দেন 4 5, ঠিক? আচ্ছা, এবার আমরা রোতে ঢুকছি। 1 2 আমরা অলরেডি নিয়ে নিয়েছি, 1 4 আমরা এখনো নিইনি, তাই 1 4 নিলাম, 2 4 নিলাম, 3 2 নিলাম, কারণ এগুলো আমরা এখনো নিইনি, ঠিক? এবারে আমরা দেখব, এটা হলো ইউনিয়ন। এবারে আমরা দেখব ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি? সিগমা ইন্টারসেকশন রো। এই দুটোর মধ্যে কমন এলিমেন্ট কি? অ্যান্ড, মানে যে এলিমেন্টটা দুটোতেই রয়েছে সেটা হচ্ছে ইন্টারসেকশন এলিমেন্ট। কোন এলিমেন্টটা রয়েছে দুটোতেই? সেটা হচ্ছে 1 2। তাহলে এই ইন্টারসেকশনটাই রয়েছে 1 2। এটা হচ্ছে রিলেশনের রেসপেক্টে তার ডোমেন, রেঞ্জ, কম্পোজিশন, ইউনিয়ন এবং ইন্টারসেকশন। এবারে আমরা যাচ্ছি, আচ্ছা আরেকটা পয়েন্ট নোট হিসেবে লেখা যেতে পারে, যে domain of a composition sigma composition rho is a subset of domain of rho. রেঞ্জের ক্ষেত্রে ব্যাপারটা উল্টে যাচ্ছে। কিরকম হচ্ছে? রেঞ্জ ইজ সাবসেট অফ রেঞ্জ অফ সিগমা। মনে রাখতে হবে ডোমেনের ক্ষেত্রে পরের যে এলিমেন্টটা রয়েছে, প্রথমের যে এলিমেন্টটা তার সাবসেট, আর রেঞ্জের ক্ষেত্রে উল্টোটা হচ্ছে। এটা প্রুফ করা যেতে পারে, কিন্তু এই প্রুফ এই কোর্সের স্কোপের বাইরে। আচ্ছা, এই রেঞ্জকে ইমেজও বলে, রেঞ্জকে ইমেজও বলা হয়। নেক্সট আমরা যে রিলেশনটা পড়বো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। এবং ইকুইভ্যালেন্স রিলেশন বলার আগে আমাদের তিন ধরনের রিলেশন আগে পড়তে হবে। ফার্স্ট হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। আমি আর রিলেশন লিখলাম না, প্রত্যেকটার ক্ষেত্রে পাশে একটা করে রিলেশন লিখতে হবে। রিফ্লেক্সিভ, সিমেট্রিক,
ট্রানজিটিভ, এই তিনটে রিলেশন আমরা দেখব। রিফ্লেক্সিভ রিলেশন কি? যদি এ রো এ হয় ফর অল এ বিলংস টু এস, মানে মানে প্রত্যেকটা এলিমেন্ট সেই এলিমেন্টের সাথে রিলেটেড। কিরকম? ধরা যাক এই সেটটা নিলাম, এখানে ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ানের সাথে রিলেটেড, তাহলে আমরা বলবো ওয়ানটা হচ্ছে এখানে রিফ্লেক্সিভ। এবার এখানে আমরা আরেকটা এলিমেন্ট নিলাম ওয়ান টু, কোনো অসুবিধা নেই, টু ওয়ান নিলাম, টু টু নিতে হবে। ধরা যাক আরও একটা এলিমেন্ট রয়েছে ওয়ান থ্রি, ব্যাস এইটা সেটটা। তাহলে কি এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ বলা যাবে? বলা যাবে না। কেন যাবে না? কারণ ওয়ান ওয়ানের সাথে রিলেটেড, এটা আমরা পেয়েছি। নেক্সট আর কি এলিমেন্ট আছে? টু 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 এর সাথে রিলেভেন্ট, এটা আমরা পেয়েছি। কিন্তু আরেকটা এলিমেন্ট যেটা এলো, দ্যাট ইজ থ্রি, সেই থ্রি থ্রি এর সাথে রিলেটেড এরকম কোনো আমরা পাচ্ছি না। অর্থাৎ আমরা এখানে থ্রি থ্রি এই এলিমেন্টটা পাচ্ছি না। এই এলিমেন্টটা যেহেতু পাচ্ছি না, তাই এই সেটটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলা হবে না। রিফ্লেক্সিভ মানে সেটের প্রত্যেকটা এলিমেন্ট সেই এলিমেন্টটার সঙ্গে রিলেটেড হতে হবে। নেক্সট, সিমেট্রিক। সিমেট্রিক মানে যদি এ বি এর সঙ্গে রিলেটেড হয় তাহলে বিও এর সঙ্গে রিলেটেড হবে। যেরকম ধরা যাক আমরা একটা সেট নিলাম ওয়ান টু, টু ওয়ান, ওয়ান থ্রি। আচ্ছা, ওয়ান টু এর সাথে রিলেটেড, রাইট? তাহলে এটা যদি সিমেট্রিক হতে হয় টু ও ওয়ানের সাথে রিলেটেড হতে হবে, দ্যাট ইজ টু ওয়ান অর্ডার পেয়ারটা থাকতে হবে। এই যে টু ওয়ান অর্ডার পেয়ারটা রয়েছে। নেক্সট, ওয়ান থ্রি এর সঙ্গে রিলেটেড, ঠিক? তাহলে ওয়ান যখন থ্রি এর সঙ্গে রিলেটেড, তখন থ্রি এরও ওয়ানের সাথে রিলেটেড হবে যদি সিমেট্রিক হতে হয়। কিন্তু থ্রি ওয়ান এটা কি আছে? এটা নেই, ফলে এটা সিমেট্রিক নয়। আবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। ধরা যাক সেটটার এলিমেন্ট হলো, ধরা যাক আমি রো একটা রিলেশন নিলাম, সেখানে একটা এলিমেন্ট হলো ওয়ান ওয়ান, একটা হলো টু থ্রি, একটা হলো থ্রি টু। এটা কি সিমেট্রিক? দেখো টু থ্রি আছে, তাহলে সিমেট্রিক হতে গেলে থ্রি টুও লাগবে, থ্রি টু আছে। ওয়ান ওয়ান আসে, এবার কোয়েশ্চেন হতে পারে যে ওয়ান রিলেটেড, ওয়ান ওয়ানের সাথে রিলেটেড, এর মানে ওয়ান রিলেটেড উইথ ওয়ান, এটা যদি এ রো বি হয় তাহলে এখানে বি রো এটা কোথায়? মোটে তো তিনটে এলিমেন্ট রয়েছে। দেখো ওয়ান রিলেটেড উইথ ওয়ান, দ্যাট ইজ এখানে এ এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, কারেক্ট? তাহলে ওয়ান রিলেটেড টু ওয়ান, আবার ওয়ান রিলেটেড টু ওয়ান, এটাকে আমরা বি রো এও লিখতে পারি, ঠিক? তাহলে এটার ক্ষেত্রে ওয়ান রিলেটেড উইথ ওয়ান, এটা তখনই সিমেট্রিক হবে যদি ওয়ান রিলেটেড উইথ ওয়ান হয়, দ্যাট ইজ বি আর এই দুটোই যেহেতু এখানে ওয়ান, তার জন্য এই এলিমেন্টটার জন্য এখানে আমরা বলতে পারবো যে এই এলিমেন্টটাও সিমেট্রিক। ফলে এখানে যে কটা রিলেশনের মধ্যে যে কটা অর্ডার পেয়ার রয়েছে প্রত্যেকটাই সিমেট্রিক রয়েছে, সে কারণে আমরা বলতে পারবো এই রিলেশনটা সিমেট্রিক। ওকে, নেক্সট হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি। ট্রানজিটিভ প্রপার্টি কি? ট্রানজিটিভ প্রপার্টি হচ্ছে এ রো বি, ইফ, এগুলো ইফ দেওয়া ভালো, ইফ এ রো বি অ্যান্ড বি রো সি, দেন এ রো সি। মানে ধরা যাক ওয়ান টু এই এলিমেন্টটা আছে, টু থ্রি এই এলিমেন্টটা আছে, তাহলে ট্রানজিটিভ হতে গেলে ওয়ান থ্রি এই এলিমেন্টটাকেও থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এবারে একটা রিলেশন নেব। রিলেশনটা দেখে তোমাদেরকে বলতে হবে যে এই রিলেশনটা রিফ্লেক্সিভ না সিমেট্রিক না ট্রানজিটিভ না প্রত্যেকটাই, না কোনটা কোনটা হচ্ছে সেটা বলতে হবে। রিলেশনটা হচ্ছে এরকম। এই রিলেশনটা নেওয়া হলো। এটা কমেন্ট করে জানাও যে এটা রিফ্লেক্সিভ হচ্ছে কিনা, এটা সিমেট্রিক হচ্ছে কিনা, এটা ট্রানজিটিভ হচ্ছে কিনা। যদি কোনো রিলেশনের ক্ষেত্রে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হোল্ড করে, তখন সেই রিলেশনকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। তখন সেটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরা যাক আমরা একটা রিলেশন নিলাম যে a মাইনাস বি ইজ ডিভাইডেড বাই 7।
a মাইনাস বি ইজ ডিভাইডেড বাই 7, এটাকে আমরা কনগ্রুয়েন্ট অপারেশনও বলে থাকি এবং এটাকে লেখা হয় এইভাবে, এটাকে লেখা হয়। ঠিক আছে, রিলেশন অফ, এটাকে বলা হয় রিলেশন অফ কনগ্রুয়েন্স। এখানে কত কনগ্রুয়েন্স আমরা নিচ্ছি? 7 এর কনগ্রুয়েন্স হচ্ছে। কনগ্রুয়েন্স অপারেটর সবসময় ইকুইভ্যালেন্স রিলেশন দেয়। দেখি আমরা এখানে কিভাবে পরপর এক একটা করে প্রপার্টি চেক করব। প্রথমে রিফ্লেক্সিভের ক্ষেত্রে ধরা যাক এ রো 1, এটা হচ্ছে কিনা। তাহলে আমাদের দেখতে হবে এ মাইনাস এ, এটা 7 দিয়ে ডিভাইডেড হয় কিনা। এ মাইনাস এ ইজ 0, 0কে সবসময় যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, ফলে ইটস ট্রু, তাহলে এটা রিফ্লেক্সিভ। কেননা এ রো এ এটা হোল্ড করছে। নেক্সট, যদি এ রো বি হোল্ড করে, ধরা যাক এ রো বি হোল্ড করে, তার মানে কি? তার মানে এ মাইনাস বি ইজ ডিভাইডেড বাই 7, বা এটাকে লেখা উচিত যে এ মাইনাস বি ক্যান বি ডিভাইডেড বাই 7। ঠিক আছে, তাহলে আমাদের চেক করতে হবে, টু চেক দ্য সিমেট্রিক প্রপার্টি, যে বি রো এ এটা হোল্ড করে না করে না, রাইট? এ মাইনাস বিকে যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা মাইনাস কমন নিয়ে নিই, বি মাইনাস এ, বি মাইনাস একেও 7 দিয়ে, মাইনাস বি মাইনাস একেও 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে বি মাইনাস একেও 7 দিয়ে ভাগ করা যায়। কীরকম একটা এক্সাম্পল নিই, ধরা যাক 10 আর 3, 10 মাইনাস 3 এটা 7, এটা 7 দিয়ে ডিভিজিবল। আবার আমি যদি 3 মাইনাস 10 করি, তাহলে মাইনাস 7 এটাও 7 দিয়ে ডিভিজিবল, রাইট? তাহলে এটা সিমেট্রিক হচ্ছে, সিমেট্রিক হচ্ছে। নেক্সট, সি প্রপার্টিতে আমাদের দেখতে হবে যে এটা ট্রানজিটিভ হচ্ছে কিনা। ধরা যাক একটা রিলেশন এ রো বি এবং বি রো সি হোল্ড করছে। তার মানে কি? তার মানে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই কে বাই 7, বি মাইনাস সি ইজ ডিভিজিবল বাই 7। তাহলে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি ইকুয়ালস টু 7 কে ওয়ান, কে ওয়ান একটা কোনো কনস্ট্যান্ট এবং কে ওয়ান বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর বি মাইনাস সিও ইকুয়ালস টু 7 কে টু, ঠিক, যেখানে কে ওয়ান আর কে টু এই দুটো ন্যাচারাল নাম্বার। ঠিক, এবার আমরা এই দুটোকে যোগ করব, তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, দ্যাট ইজ এ মাইনাস সি is equal to 7k1 plus 7k2, that is 7 কমন নিলে k1 plus k2। এই k1 plus k2 আরেকটা ন্যাচারাল নাম্বার, এটাকে আমরা k3 লিখতে পারি, তাহলে 7k3। তার মানে a minus 7 is also divisible by 7। তার মানে আমরা দেখতে পারলাম যে ট্রানজিটিভ প্রপার্টিটাও হোল্ড করছে, ট্রানজিটিভিটিও হোল্ড করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কনগ্রুয়েন্স রিলেশন হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক, এখানে একটা ইন্টারেস্টিং রেজাল্ট আমরা দেখবো, সেটা হচ্ছে যদি একটা রিলেশন সিমেট্রিক হয় এবং ট্রানজিটিভ হয়, তাহলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা রিফ্লেক্সিভও হবে। কীরকম? ধরা যাক এটা একটা নোট বলা যেতে পারে, এদিকে আমি এটা স্টার কোনো ইম্পর্টেন্টের জন্য দিচ্ছি না, একটা ইন্টারেস্টিং জিনিস তার জন্য দিচ্ছি। সেটা হচ্ছে ধরা যাক সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে হচ্ছে এ রো বি এটা ইমপ্লাই করবে বি রো এ, এবং ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি? এ রো বি, বি রো সি, এই দুটো একসঙ্গে ইমপ্লাই করবে এ রো সি। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যে এর থেকে কি আমরা বলতে পারি যে সিমেট্রিক প্লাস ট্রানজিটিভ এটা কি ইমপ্লাই করতে পারে যে এটা রিফ্লেক্সিভ? কিভাবে হতে পারে ব্যাপারটা? ব্যাপারটা হবে এইভাবে, যে যেহেতু এ রো বি ইমপ্লাই করে বি রো এ, তাই এ রো বি অ্যান্ড বি রো এ হোল্ডস টুগেদার। এবারে বাই ট্রানজিটিভিটি প্রপার্টি এই দুটো ইমপ্লাই করে এ রো এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিমেট্রিক প্লাস ট্রানজিটিভ অ্যাকচুয়ালি ইমপ্লাই করে রিফ্লেক্সিভ প্রপার্টিকে। কিন্তু এটা ভুল। কেন? কেননা এই সিমেট্রিক ব্যাপারটা
সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে ট্রু নাও হতে পারে একটা রিলেশনে এ রো বি ইমপ্লাই করে বি রো এ, কিন্তু এ রো বি এই রিলেশনটা সব ক্ষেত্রে নাও থাকতে পারে। কিরকম? ধরা গেল যে ওয়ান ওয়ান একটা এলিমেন্ট রয়েছে, ওয়ান টু এলিমেন্ট রয়েছে, টু ওয়ান এলিমেন্ট রয়েছে, এবং আরেকটা এলিমেন্ট রয়েছে থ্রি থ্রি। আচ্ছা, প্রথমে আমাদের দেখতে হবে এটা সিমেট্রিক কিনা। ওয়ান ওয়ান রয়েছে, ওয়ান ওয়ান নিজের সিমেট্রিক প্রপার্টি শো করে, থ্রি থ্রিও তাই। ওয়ান টু রয়েছে, তার সিমেট্রিক প্রপার্টি দিয়ে টু ওয়ানও থাকছে। ওয়ান টু রয়েছে, টু ওয়ান রয়েছে, তাহলে এই দুটো ট্রানজিটিভ প্রপার্টি দেখাচ্ছে যে ওয়ান ওয়ানও রয়েছে, ঠিক। কিন্তু এখানে টু টু এই এলিমেন্টটা কিন্তু মিসিং, এই এলিমেন্টটা মিসিং। ফলে এখানে সিমেট্রিক প্রপার্টি হোল্ড করছে, ইনফ্যাক্ট ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করছে, কিন্তু রিফ্লেক্সিভ প্রপার্টি কিন্তু টু এর ক্ষেত্রে হোল্ড করছে না। কিন্তু এই ধরনের প্রবলেমে যে সমস্যাটা রয়ে গেল সেটা হচ্ছে, আমি যে এক্সাম্পলটা নিয়েছি এখানে একটা এলিমেন্ট রয়েছে টু ওয়ান, একটা রয়েছে ওয়ান টু, কিন্তু যেহেতু টু নেই, ফলে এটাকে বলা যায় না ট্রানজিটিভ, বলা যায় না, ফলে এক্সাম্পল হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি না। আমাদের এমন একটা এক্সাম্পল খুঁজতে হবে। অ্যানালিটিক্যালি যখন আমরা কোনো একটা এক্সাম্পল দেখব, তখন আমাদের দেখতে হবে যে সমস্ত প্রি কন্ডিশনগুলো যেন ট্রু হয়, তাহলেই আমরা সেটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল বা কাউন্টার এক্সাম্পলের প্রয়োজনে কাউন্টার এক্সাম্পল হিসেবে যদি নিতে হয় সেটাকে নিতে পারবো। এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ওয়ান টু আর টু ওয়ান একসঙ্গে থাকা মানে ট্রানজিটিভিটি প্রপার্টি ইমপ্লাই করছে ওয়ান ওয়ান এই সেটের মধ্যে রয়েছে, কিন্তু টু ওয়ান আর ওয়ান টু এই দুটো যেহেতু রয়েছে এবং টু যেহেতু নেই, ফলে এটা কিন্তু ট্রানজিটিভিটিকে ইমপ্লাই করছে না, ফলে এই এক্সাম্পলটা আমরা ইউজ করতে পারবো না। তাহলে একটা এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে ওয়ান ওয়ান, ওয়ান টু, টু ওয়ান, টু। এটা হচ্ছে রিলেশনটা, কিন্তু যে সেটটা থেকে এই রিলেশনটা নেওয়া হয়েছে সেই সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি। ঠিক আছে, সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি, রিলেশনটা ডিফাইন্ড হচ্ছে এস থেকে এস। এখানে কিন্তু এখানে ওয়ান ওয়ান রয়েছে, টু রয়েছে, তার মানে ওয়ান, তার মানে এই ওয়ান 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 সিমেট্রিক, টু সিমেট্রিক, ওয়ান টু রয়েছে, টু ওয়ান রয়েছে, তাহলে এটাও আরেকটা সিমেট্রিক পেয়ার দিচ্ছে। আবার ওয়ান ওয়ান রয়েছে, ওয়ান টু রয়েছে, ট্রানজিটিভিটি প্রপার্টি কি দেবে? ওয়ান টু, সেটা রয়েছে। ওয়ান টু, টু ওয়ান, এই দুটো বাই ট্রানজিটিভিটি প্রপার্টি দিচ্ছে ওয়ান ওয়ান, সেটা রয়েছে। টু ওয়ান, ওয়ান টু, এটা বাই ট্রানজিটিভিটি প্রপার্টি দিচ্ছে টু, সেটাও রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রিলেশনটা ট্রানজিটিভ, সিমেট্রিক, কিন্তু রিফ্লেক্সিভ নয়। কেন? কেননা রিফ্লেক্সিভের ক্ষেত্রে রুল ছিল এ রো এ ফর অল এ বিলংস টু এস। এখানে এসে এক রয়েছে যার জন্য এক এক রয়েছে, টু রয়েছে যার জন্য টু রয়েছে, থ্রি রয়েছে যার জন্য কোনো এলিমেন্ট নেই। দ্যাট ইজ থ্রি এই সেটটায় থাকছে না, ফলে এই সেটটা সিমেট্রিক ট্রানজিটিভ হওয়া সত্ত্বেও এটাকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারছি না। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? একটা এখন অবধি শিখলাম বাইনারি রিলেশন কাকে বলে। বাইনারি রিলেশনের এক্সাম্পল ডোমেন, রেঞ্জ, ইউনিয়ন, ইন্টারসেকশন, কম্পোজিশন। বাইনারি রিলেশনের ডোমেন আর ইমেজের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে? রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভিটি প্রপার্টি, তার এক্সাম্পল কনগ্রুয়েন্স রিলেশন। এবং সিমেট্রিক প্লাস ট্রানজিটিভ ডাজন্ট ইমপ্লাই রিফ্লেক্সিভ, সেটার ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল তো দেখলাম, প্লাস এক্সাম্পল বিল্ড আপ করার ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে আমাদের লজিক্যালি থিঙ্ক করার ক্ষেত্রে, সেটাও আমরা দেখলাম বাই দিস।
যেহেতু এটার এখন আর প্রয়োজন নেই, তাই আমি এটাকে এখান থেকে অফ করে দিচ্ছি। কিন্তু এক্সাম্পল বিল্ড আপের সময় এইরকম লজিক বিল্ডিংটা মেন্টালি করতে হবে, দেখতে হবে প্রতিটা কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে কি হচ্ছে না। ওকে, নেক্সট আমরা যে পোর্শনে যাব সেটা হচ্ছে কিছু থিওরেমস। এই থিওরেমসগুলোর সবকটার প্রুফ এই ক্লাসের হবে না, কিন্তু কিছু কিছু প্রুফের আমি আউটলাইনটা দিয়ে দেব। ফার্স্ট যে থিওরেমটা বলছে সেই থিওরেমটা বলছে যে ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে আমরা জানি অলরেডি যে তিনটে কন্ডিশন রয়েছে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে ট্রানজিটিভ। আমরা কি এমন কোনো সেট অফ কন্ডিশনস দিয়ে ব্যাপারটাকে রিপ্লেস করতে পারি? মানে আমরা এ রো এ চেক না করে, বা এ রো বি ইমপ্লাইজ বি রো এ চেক না করে, বা এ রো বি রো সি ইমপ্লাইজ এ রো সি, এই তিনটে কন্ডিশন চেক না করে আর কোনো কন্ডিশন চেক করে কি বলতে পারি যে হ্যাঁ এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন? উত্তর হচ্ছে হ্যাঁ, পারি। কীরকম? ফার্স্ট হচ্ছে, ধরা যাক একটা সেট নেওয়া হলো ডেল এ, যেটা যে রিলেশনটা তার একটা সাবসেট। এই ডেল এ কে আমরা রিপ্রেজেন্ট করছি এ এ এই অর্ডার পেয়ারগুলো দিয়ে, যেখানে এ বিলংস টু ক্যাপিটাল। আচ্ছা, তার আগে বলে নেওয়া দরকার যে এই থিওরেমে রো যে রিলেশনটা নিচ্ছি সেটা এ থেকে ক্যাপিটাল বিতে ডিফাইন্ড। তাহলে এই ডেল এটা কি রিপ্রেজেন্ট করছে? ডেল এটা রিপ্রেজেন্ট করছে এই যে ক্যাপিটাল এ সেটটা রয়েছে, এটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারেও নিই তাহলে তার ডায়াগোনাল এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে এই ডেল এ সেটটা। আমাদের যদি আমরা এটা দেখাতে পারি যে এই ডেল এ সেটটা রো এর একটা সাবসেট, তাহলে আমরা প্রুফ করে দিতে পারবো যে এটা আসলে রিফ্লেক্সিভ প্রপার্টিকে ইন্ডিকেট করছে। তাহলে আমরা কি করলাম? আমরা একটা সেট নিলাম ডেলে, আমরা বললাম যে এই ডেলে সাবসেট হবে রিলেশন রো এর। আমরা বললাম না, আমাদের এটা প্রুফ করতে হবে। যদি আমরা প্রুফ করতে পারি তাহলে আমরা এটার সঙ্গে রিফ্লেক্সিভের একটা ইকুইভ্যালেন্স স্টেটমেন্ট দেখাতে পারবো। কীরকম? ধরলাম আমরা যে প্রথমে এই রিলেশনটা রিফ্লেক্সিভ, দ্যাট ইজ রো ইজ রিফ্লেক্সিভ, এটা আমরা প্রথমে ধরলাম। রো যদি রিফ্লেক্সিভ হয় তার মানে এ রো এ হোল্ডস ফর অল এ বিলংস টু রো। ঠিক, এ রো এ যদি হোল্ড করে তাহলে এই সমস্ত এ রো এ, মানে সমস্ত এ কমা এ এই অর্ডার পেয়ারগুলো রো এর মধ্যে কন্টেন করবে, রাইট? ফর অল এ বিলংস টু রো। তার মানে এই সমস্ত এলিমেন্টগুলোর কালেকশনই তো ডেল এ, তাহলে ডেল এটা রো এর একটা সাবসেট হয়ে যাবে। ঠিক, নেক্সট আমাদের উল্টো দিকটাও দেখাতে হবে, দ্যাট ইজ কনভার্সটাও দেখাতে হবে। কনভার্সের ক্ষেত্রে আমরা ধরে নেব যে এই ডেল এ জিনিসটা রো এর একটা সাবসেট। এবার আমাদের কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে যে এ রো এ হোল্ডস ফর অল এ। যখন ডেল এ রো এর একটা সাবসেট, মানে ডেল এর রিলেশনটার একটা সাবসেট দেখিয়ে নিলাম, এবং ডেল এ হচ্ছে সেই সমস্ত এ এর কালেকশন যেখানে এ বিলংস টু ক্যাপিটাল এ, তাহলে এটা রো এর সাবসেট মানে সমস্ত এ কমা এ রোতে আছে ফর অল এ বিলংস টু রো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ রো এ হোল্ডস ফর অল এ বিলংস টু রো। তাহলে আমরা এই প্রপার্টিটা দেখিয়ে দিলাম যে রিফ্লেক্সিভিটির সঙ্গে আমরা একটা প্রপার্টি, দ্যাট ইজ ডেল এ ইজ আ সাবসেট অফ রো, এই দুটোর মধ্যে একটা ইকুইভ্যালেন্স পাচ্ছি। মানে রিফ্লেক্সিভের বদলে আমরা এই প্রপার্টিটা যদি প্রুভ করি তাহলেও আমরা বলতে পারবো যে রিলেশনটা রিফ্লেক্সিভ। ঠিক একইভাবে সিমেট্রিক এই জিনিসটাকে রিপ্লেস করে একটা কন্ডিশন আমরা ইউজ করতে পারি। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা বলছে যে রো ইকুয়ালস টু রো ইনভার্স। রো ইকুয়ালস টু রো ইনভার্স মানে আমরা এবার প্রুফ করব যে সিমেট্রিক হলে রিলেশনটা ইনভার্সের সঙ্গে সমান, আর রিলেশনটার ইনভার্সের সঙ্গে সমান হলেও ব্যাপারটা সিমেট্রিক। মানে দুটো ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, মানে দুটো কন্ডিশনে যে কোনোটা আমরা ইউজ করতে পারি। আমরা প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে এ রো বি হলে বি রো এ হবে এটাও প্রুফ করতে পারি, অথবা সিম্পলি
এই রো ইকুয়ালস টু রো ইনভার্সও প্রুফ করতে পারি। এবার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ রো ইনভার্স। রো ইনভার্স হচ্ছে সেই সমস্ত অর্ডার্ড পেয়ারগুলোর কালেকশন বি এ ইফ এ বি বিলংস টু। বোঝা গেল? যেটা এখানে ফার্স্টে রয়েছে সেটা এখানে সেকেন্ডে চলে এলো, যেটা এখানে সেকেন্ডে রয়েছে ফার্স্টে চলে এলো, মানে এখানে যেটা ডোমেন এখানে সেটা রেঞ্জ, এখানে যেটা রেঞ্জ এখানে সেটা ডোমেন। এটা হচ্ছে ইনভার্স রিলেশনকে ডিফাইন করার পদ্ধতি। এবারে আমরা কিভাবে ছোট করে প্রুফটা করছি, আউটলাইনটা দেবো, সেটা হচ্ছে ধরে নিলাম প্রথমে সিমেট্রিক। সিমেট্রিক মানে সিমেট্রিক মানে এ রো বি ইমপ্লাইজ বি রো এ। দ্যাট ইজ এ বি এই অর্ডার পেয়ারটা রোতে থাকলে ইন্ডিকেটেড হচ্ছে যে বি এ এই অর্ডার পেয়ারটাও রোতে রয়েছে। ঠিক এই বি এ এই অর্ডার পেয়ারটা রোতে রয়েছে, এটা আমরা প্রুফ করে ফেলেছি। আমাদের যেটা দেখাতে হবে ফার্স্ট স্টেপে সেটা হচ্ছে, দেখো এ রো বি হোল্ড করছে এখানে, রাইট? প্রথম কন্ডিশন হচ্ছে এ রো বি হোল্ড করছে, তার মানে এ বি রোতে রয়েছে। এবার এ বি যদি রোতে থাকে তাহলে বাই ডেফিনেশন অফ রো ইনভার্স বি এ কোথায় থাকবে? বি এ থাকবে রো ইনভার্সে। আবার আমরা এখানে দেখালাম যে বি এটা রোতেও থাকছে, তাহলে এই দুটোর থেকে ইমপ্লাইড হচ্ছে যে রো ইনভার্স ইজ আ সাবসেট অফ রো। ঠিক, এবার আমরা একটা এলিমেন্ট নিলাম বি এ, যেটা কোথায় আছে? যেটা রো ইনভার্সে আছে। বি এ যদি রো ইনভার্সে থাকে তাহলে এ বি এই এলিমেন্টটা রোতে থাকবে। আবার এ বি যদি রোতে থাকে বাই সিমেট্রিক কন্ডিশন বি এ এটাও রোতে থাকছে। আবার বি এ যদি রোতে থাকে তাহলে আমরা বলতে পারি যে রো ইনভার্স, সরি একটা এখানে মিস্টেক হয়েছে, আমি অলরেডি শো করে দিয়েছি যে রো ইনভার্সে থাকলে রোতে থাকবে। ঠিক, তাহলে আমার এবার উল্টোটা দেখাতে হবে, তার মানে আমার দেখাতে হবে যে রোতে থাকলে রো ইনভার্সে থাকছে। তার মানে আমরা একটা এলিমেন্ট নিলাম এ বি যেটা রোতে আছে, তার মানে বি এ এই এলিমেন্টটাও রোতে আছে বাই সিমেট্রিক প্রপার্টি। এবার বি এ এই এলিমেন্টটা যদি রোতে থাকে তাহলে রো ইনভার্সের ডেফিনেশন দিয়ে আমরা বলতে পারি এ বি এলিমেন্টটা রো ইনভার্সে রয়েছে, তার মানে রো ইজ সাবসেট অফ রো ইনভার্স। তাহলে এই ওয়ান আর টু এই দুটো কন্ডিশন থেকে আমরা বলতে পারছি ওয়ান অ্যান্ড টু ইমপ্লাইজ রো ইকুয়ালস টু রো ইনভার্স। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন পেলাম যে সিমেট্রিক হলে রো ইকুয়ালস টু রো ইনভার্স হবে। এটার প্রুফ আমরা করলাম। এবার এর কনভার্স পার্টটা প্রুফ করতে হবে, দ্যাট ইজ প্রুফ করতে হবে যে যদি রো ইকুয়ালস টু রো ইনভার্স হয় তাহলে সিমেট্রিক হচ্ছে। ঠিক, আমরা প্রথমে একটা এলিমেন্ট নিয়ে নিলাম, একটা অর্ডার পেয়ার নিয়ে নিলাম এ বি যেটা আছে রো এর মধ্যে। এবার আমরা কি জানি? আমরা জানি রো ইকুয়ালস টু রো ইনভার্স। এ বি যদি রোতে থাকে তাহলে বি এ কোথায় আছে? বাই দিস ডেফিনেশন বি এ রো ইনভার্সে রয়েছে। আবার রো ইনভার্স ইকুয়ালস টু রো, তাহলে বি এ রো ইনভার্সে আছে মানে বি এ রোতেও রয়েছে। তাহলে এ বি বিলংস টু রো ইমপ্লাইজ বি এ বিলংস টু রো, তার মানে বলা যেতে পারে এ রো বি ইমপ্লাইজ বি রো এ। এটাই তো সিমেট্রিক প্রপার্টি, তাহলে এটাও আমাদের প্রুফ হয়ে গেল। তবে সিমেট্রিক প্রপার্টিকে আমরা রিপ্লেস করতে পারি এই কন্ডিশনটা দিয়ে, দ্যাট ইজ রো ইকুয়ালস টু রো ইনভার্স। নেক্সট থার্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটিকে আমরা রিপ্লেস করব যে কন্ডিশনটা দিয়ে, সেটা হচ্ছে রো কম্পোজড উইথ রো ইজ আ সাবসেট অফ রো। এটা খুব ইজি প্রপার্টি, বোঝাই যাচ্ছে। প্রথমে আমরা ধরে নিচ্ছি ট্রানজিটিভ। আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যে রো কম্পোজড রো ইজ আ সাবসেট অফ রো। ট্রানজিটিভ মানে কি? ট্রানজিটিভ মানে এ বি এটা রোতে আছে, বি সি এটা রোতে আছে, এটা ইমপ্লাই করছে এসি এটাও রোতে আছে। এসি এটাও রোতে আছে, এটা ইন্ডিকেট করছে। এবার আমরা দুটো এলিমেন্ট নিলাম, একটা হচ্ছে এ বি বিলংস টু রো, একটা হচ্ছে বিসি বিলংস টু রো। এবার যখন আমি রো কম্পোজড উইথ রো করছি তাহলে এ বি বিলংস টু রো, বিসি বিলংস টু রো, তাহলে এসি বিলংস টু কোথায়? এসি বিলং করবে কোথায়? বাই কম্পোজিশনের ডেফিনেশন রো কম্পোজ রোতে। ঠিক, তাহলে এসি রো কম্পোজ রোতে রয়েছে, আবার এই স্টেপ থেকে দেখাচ্ছি যে এসি রোতে রয়েছে,
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রো কম্পোস্ট রো ইজ আ সাবসেট অফ রো। এবার আমাদের কনভার্সটা প্রুফ করতে হবে, দ্যাট ইজ রো কম্পোস্ট রো ইজ আ সাবসেট অফ রো। এটা ইমপ্লাই করে ট্রানজিটিভ, এটা ইমপ্লাই করে ট্রানজিটিভ। আচ্ছা, আমরা এ বি একটা এলিমেন্ট নিলাম রো এর, বি সি একটা এলিমেন্ট নিলাম রো এর। এবার এই দুটোকে কম্পোজ করলাম, তাহলে আমরা এসি পেলাম। এসি কিসের এলিমেন্ট? রো কম্পোজ রো এর এলিমেন্ট, কম্পোজ করেছি। এবার এসি এটা রো কম্পোস্ট রো এর এলিমেন্ট। আবার এখানে দেওয়া রয়েছে যে রো কম্পোস্ট রো ইজ সাবসেট অফ রো, ঠিক? তার মানে এসি কিসের এলিমেন্ট? রো এরও এলিমেন্ট। তাহলে এই দুটোর থেকে আমরা বলতে পারি যে এবি কমা বিসি বিলংস টু রো ইমপ্লাইজ এসি বিলংস টু রো। তাহলে আমরা দেখাতে পারলাম যে ট্রানজিটিভিটি প্রপার্টিটাকে এই কন্ডিশনটা দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে কি দাঁড়ালো, সামারাইজ যদি আমি করি এই গোটা থিওরেমটাকে, তাহলে যেটা দাঁড়ালো যে যদি আমরা তিনটে কন্ডিশন পাই, এক হচ্ছে ডেল এ সমস্ত এ গুলোর কালেকশন হোয়ার এ বিলংস টু ক্যাপিটাল এ। এই ডেল এটাকে যদি আমরা দেখাতে পারি সাবসেট অফ ক্যাপিটাল এ ফার্স্ট। সেকেন্ড, আমরা যদি দেখাতে পারি যে রো ইকুয়ালস টু রো ইনভার্স, এবং থার্ড আমরা যদি দেখাতে পারি রো কম্পোজড উইথ রো ইজ আ সাবসেট অফ রো, তাহলে এই তিনটে প্রপার্টি থেকে আমরা বলতে পারবো এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। হলো? আচ্ছা, এবার কয়েকটা নোট, এগুলোর প্রুফে আমি ঢুকবো না। একটা হচ্ছে inverse of equivalence relation, inverse of equivalence relation is an equivalence relation। মানে একটা ইকুইভ্যালেন্স রিলেশনের ইনভার্স রিলেশন, দ্যাট ইজ রো যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয় তাহলে রো ইনভার্সও ইকুইভ্যালেন্স রিলেশন হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে intersection of আমি ইকুইভ্যালেন্সকে এরপর থেকে ইভি লিখবো, ঠিক আছে? ইন্টারসেকশন অফ ইভি রিলেশনস ইজ ইভি, মানে ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশন করলেও আমরা একটা ইকুইভ্যালেন্স রিলেশন পাবো। নেক্সট, ইউনিয়ন অফ ইকুইভ্যালেন্স রিলেশন ইজ রিফ্লেক্সিভ, symmetric, but may or may not be transitive। তার মানে আমরা বলতে পারবো না যে ইকুইভ্যালেন্স রিলেশনের ইউনিয়ন করলে সেটা অলওয়েজ ইকুইভ্যালেন্স রিলেশন হয়। আমরা বলতে পারবো যে হ্যাঁ, ইকুইভ্যালেন্স ছেড়ে দিচ্ছি, আমরা যদি শুধু রিফ্লেক্সিভ ইকুইভ্যালেন্স রিলেশন, আমরা যদি শুধু রিফ্লেক্সিভ রিলেশনও নিই তাহলে তার ইউনিয়ন করলে সেটা একটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। আমরা যদি সিমেট্রিক রিলেশন নিই তার ইউনিয়ন করলে একটা সিমেট্রিক রিলেশন হবে। বাট আমরা যদি ট্রানজিটিভ রিলেশন নিই তার ইউনিয়ন করলে সেটা একটা ট্রানজিটিভ রিলেশন নাও হতে পারে। এর এক্সাম্পল আমি একটা বলবো, আরেকটা তোমরা কমেন্ট করে জানাবে। একটা এক্সাম্পল হচ্ছে মড 3 আর মড 5, এই দুটো কনগ্রুয়েন্স রিলেশন আমরা নিলাম, মড 3 আর মড 5। তোমরা অলরেডি এতক্ষণে বুঝে গেছো যে কনগ্রুয়েন্স রিলেশন আমি 7 দিয়ে রেখেছি এবং বলেছি সমস্ত নাম্বারের ক্ষেত্রে কনগ্রুয়েন্স রিলেশন কি হয়, কনগ্রুয়েন্স রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন হয়। মড 3 এর আমরা একটা এলিমেন্ট নিতে পারি 2,5। কেন? আমরা ধরে নিচ্ছি এখানে এ রো বি ইফ বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই 3। আর পরেরটার ক্ষেত্রে কি এ রো বি ইফ বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই 5। তাহলে পরেরটার ক্ষেত্রে আমরা একটা এলিমেন্ট নিতে পারছি 5,10, ঠিক আছে? এখানে দেখো 5 থেকে 2 বাদ দিলে দ্যাট ইজ 5 হচ্ছে বি, 2 হচ্ছে এ, তাহলে বি থেকে এ বাদ দেওয়া মানে 5 থেকে 2 বাদ দিলে 3 হচ্ছে, সেই 3 ডিভিজিবল বাই 3। সো এখানে আমরা 2, 5 অর্ডার পেয়ারটা নিতে পারছি। ঠিক একইভাবে এখানে এ হচ্ছে 5, বি হচ্ছে 10, তাহলে 10 থেকে 5 গেলে 5 ইজ ডিভিজিবল বাই 5। তাহলে এই অর্ডার পেয়ারটাকেও আমরা নিতে পারছি।
কিন্তু আমরা যখনই এর ইউনিয়ন করব তখন আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে 2,10, সরি ইউনিয়ন না, ভুল বললাম, আমি যখন এর কম্পোজিশন করব তখন আমরা পাবো 2,10, ঠিক? কিন্তু এই 2,10 এটা না মড থ্রিতে আছে না মড ফাইভে আছে, ঠিক? তাহলে মড থ্রি আর মড ফাইভ এই দুটো রিলেশনের ইউনিয়ন যখন আমি নিচ্ছি তখন কিন্তু সেটা ট্রানজিটিভিটি প্রপার্টি হোল্ড করছে না, ঠিক আছে? তাহলে তার এক্সাম্পল হচ্ছে এটা। ওকে, নেক্সট আমরা যে আইডিয়াটাই হবো সেটা হচ্ছে ক্লাসের আইডিয়া। ইকুইভ্যালেন্স রিলেশন থেকে এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, কনগ্রুয়েন্স ক্লাসের আইডিয়া, কারণ এই কনগ্রুয়েন্স ক্লাস ইউজ হবে পরবর্তীতে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বিভিন্ন পার্টে। এবার আমরা ক্লাসের আইডিয়ায় ঢুকবো, দেন প্রসেট করে আজকের ক্লাস শেষ করবো। আচ্ছা, এবার আমরা ঢুকছি ক্লাসের আইডিয়াতে। ক্লাস মানে কি? একটা ইকুইভ্যালেন্স রিলেশন রয়েছে। এবার সেই রিলেশনে, রিলেশন কখনো একটা এলিমেন্টের, হ্যাঁ নিজের সঙ্গে তার রিলেশন হতে পারে, কিন্তু সেখানে সে নিজেও আরেকটা সেকেন্ড এলিমেন্ট হিসেবে ট্রিট হচ্ছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রিলেশন সবসময় একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্টের হচ্ছে, ঠিক? এই এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট। এবার একটা এলিমেন্টের সঙ্গে একটা এলিমেন্টেরই যে রিলেশন রয়েছে এমন তো নয়, অনেকগুলো এলিমেন্টের রিলেশন রয়েছে। ধরা যাক আমি এই সেটটা নিলাম যে 1 1 1 2 1 3 2 3 3 3 4 2 4, ধরা যাক এরকম একটা আমি রিলেশন নিই। এবার ওয়ানের কার সঙ্গে রিলেশন রয়েছে? ওয়ানের নিজের সঙ্গে ওয়ানের সঙ্গে রিলেশন রয়েছে, ওয়ানের টু এর সঙ্গে রিলেশন রয়েছে, ওয়ানের থ্রি এর সঙ্গে রিলেশন রয়েছে। তাহলে আমরা ক্লাস অফ ওয়ান এখানে বলবো যাদের সঙ্গে ওয়ানের রিলেশন রয়েছে 1 2 3 তাদের। ঠিক একইভাবে ধরা যাক টু এর ক্লাস অফ টু আমি নিচ্ছি, ক্লাস অফ টু কি হবে? টু এর কার সঙ্গে রিলেশন রয়েছে? শুধু থ্রি এর সঙ্গে। ক্লাস অফ থ্রি নিচ্ছি, থ্রি এর কার সঙ্গে রিলেশন রয়েছে? থ্রি এর সঙ্গে। ক্লাস অফ ফোর নিচ্ছি, ফোর এর কার সঙ্গে রিলেশন রয়েছে? ফোর এর টু এর সাথে রয়েছে এবং নিজের সঙ্গে রয়েছে, তাহলে টু আর। তার মানে এবার যদি আমরা ক্লাসকে ফর্মালি ডিফাইন করি তাহলে একটা সেটের ক্লাস অফ এ ইকুয়ালস টু এক্স কালেকশন অফ অল এক্স দ্যাট বিলংস টু সেট এস। আমি সেট কোথাও এস নিচ্ছি কোথাও এ নিচ্ছি, কনফিউশন হওয়ার কিছু নেই। এস বা এ যে সেটই নিই সেটা হচ্ছে রিলেশনটা যেখান থেকে যেখানে ডিফাইন্ড সেই সেটটাকে নেওয়া হচ্ছে, কখনো এস কখনো এ। এখানে যেমন এক্স নিয়ে, তাহলে ক্লাস অফ এ কি? ক্লাস অফ এ হচ্ছে সেই সমস্ত এক্সগুলো যার সঙ্গে এ রিলেটেড, ঠিক আছে? যার সঙ্গে এ রিলেটেড। এই ক্লাসকে বলা হয়, ফর্মালাইজ করে বলা হয় যে রো ইকুইভ্যালেন্স ক্লাস অফ, রো ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ। এখানে যদি বি থাকতো তাহলে রো ইকুইভ্যালেন্স ক্লাস অফ বি হতো, ঠিক আছে? এই ক্লাস ক্ষেত্রে আমরা একটাই থিওরেম করব এবং সেই থিওরেমটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরেম কনসেপচুয়ালি। থিওরেমটা কি বলছে? থিওরেমটা বলছে যে rho is an equivalence relation on set, rho is equivalence relation on set S। এবারে a rho b এটা যদি হয়, that is implies and implied by, a rho b implies and implied by class a equals to class b। আর a যদি b এর সঙ্গে রিলেটেড না হয় তাহলে ক্লাস a intersection class b will become phi, will become phi, ঠিক আছে? মানে এর থেকে দেখো একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের হয় রিলেশন আছে নয় রিলেশন নেই। যদি রিলেশন থাকে তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে, যদি রিলেশন না থাকে তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে। এর মানে কি? এর মানে ধরা যাক আহ, একটা পার্টিশনের আইডিয়া আসবে এরপরে, তাতেই বোঝানোটা সুবিধা হবে। ধরা যাক এইরকম একটা সেট রয়েছে, এই সেটটাকে আমরা অনেকগুলো ক্লাসে ভেঙেছি, অনেকগুলো ক্লাসে ভেঙে দিয়েছি। ক্লাসগুলো অলওয়েজ এরকম হবে, মানে হোল ক্লাসটা কন্টেন্ট করবে, অথবা
ধরা যাক এই ক্লাসটা আমি নিলাম, এই ক্লাসটার সঙ্গে এই ক্লাসটার কি কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট রয়েছে? নেই। তার মানে প্রত্যেকটা ক্লাস হবে ডিসজয়েন্ট, প্রত্যেকটা ক্লাস হবে ডিসজয়েন্ট। তার মানে দুটো ক্লাসের মধ্যে যদি সেম এলিমেন্ট কিছু পাওয়া যায়, হ্যাঁ, যদি তারা রিলেটেড হয় আর কি, ধরা যাক সেম এলিমেন্ট নয়, ধরা যাক 1 ইজ রিলেটেড উইথ 2, এটা যদি হয় তাহলে ক্লাস অফ 1 আর ক্লাস অফ 2 মার্চ করে যাবে। আর যদি 1 ইজ নট রিলেটেড টু, 1 ইজ নট রিলেটেড টু 2, এটা হচ্ছে নট রিলেটেড এর সাইন, ঠিক আছে, রো এর উপরে একটা বার, নট রিলেটেড টু 2, দেন ক্লাস অফ 1 এবং ক্লাস অফ 2 এর মধ্যে একটা এলিমেন্টও কমন থাকবে না। এর জন্য এটা কি হয়, এটা একটা সেটকে পার্টিশনিং করে। এই ছবিটাতে আমি আবার আসবো, আগে থিওরেমের প্রুফটা করিয়ে নিই তারপর। থিওরেমের প্রুফটা হবে দুটো ভাগে। প্রথমে আমরা দেখাবো যদি এ রো বি রিলেশনটা হোল্ড করে, দিস ইজ ইফ অ্যান্ড অনলি ক্লাস এ ইকুয়ালস টু ক্লাস বি। এবার প্রথমেই আমাদের কি কাজ হবে, আমাদের প্রথমেই কাজ হবে হচ্ছে যে এক্স একটা এলিমেন্ট নেওয়া ক্লাস এ থেকে, আর এক্স সেম একটা এলিমেন্ট নেওয়া ক্লাস বি থেকে। কেন আমরা সেম এলিমেন্ট নিচ্ছি? কেননা আমরা ধরে নিয়েছি প্রথমে যে ক্লাস অফ এ ইকুয়ালস টু ক্লাস অফ বি, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যাজাম্পশন। এটা যদি হয় তাহলে আমরা এখানে একটা এলিমেন্ট নিলাম যেটা ক্লাস এতেও রয়েছে এবং ক্লাস বিতেও রয়েছে, এবং সেই এলিমেন্টটা কি, সেই এলিমেন্টটা হচ্ছে এক্স। তাহলে এক্স রো এ এটা হোল্ড হচ্ছে, আবার এখানে এক্স রো বি এটা হোল্ড হচ্ছে, ঠিক। এবার রো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে এ রো এক্স যদি হোল্ড হয় তাহলে, সরি, এক্স রো এ যদি হোল্ড হয় তাহলে এ রো এক্স হোল্ড হবে, আবার এক্স রো বিও হোল্ড হয়েছে, তাহলে এ রো এক্স হোল্ড হচ্ছে, এক্স রো বি হোল্ড হচ্ছে, বাই ট্রানজিটিভিটি প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি এ রো বিটাও হোল্ড হচ্ছে। এ রো বি হচ্ছে মানে কি, এ রো বি হচ্ছে মানে এ আর বি রিলেটেড, তাহলে আমরা ইফ ক্লাস এ ইকুয়ালস টু ক্লাস বি দেন এ রো বি হোল্ডস, এটা পেয়ে গেলাম। এবারে আমরা ধরে নেব যে এ রো বি হোল্ড করছে, এবারে আমাদের কি দেখাতে হবে যে ক্লাস এ ইকুয়ালস টু ক্লাস বি, ঠিক আছে। এবার আমাদের দেখাতে হবে ক্লাস এ ইকুয়ালস টু ক্লাস বি। আমরা কি করব, আমরা প্লেন ট্রানজিটিভিটি প্রপার্টিটাকে ইউজ করব রো এর। কার উপর ইউজ করব, একটা হচ্ছে এ রো বি আর একটা হচ্ছে এক্স রো এ, ঠিক এই দুটোর উপর যদি ইউজ করি বাই ট্রানজিটিভিটি প্রপার্টি আমরা পেয়ে যাচ্ছি এক্স রো বি। তার মানে আমরা কি করেছিলাম, আমরা নিয়েছিলাম যে এ রো বি হোল্ড করছে, ঠিক আছে, এ রো বি হোল্ড করছে যে কারণে আমরা এটা নিলাম, এবং আমরা ক্লাস এর একটা এলিমেন্ট নিলাম এক্স, ক্লাসের একটা এলিমেন্ট নিলাম এক্স। এক্স যদি ক্লাসের এলিমেন্ট হয় তাহলে এক্স ইজ রিলেটেড উইথ এ, আবার এক্স ইজ রিলেটেড উইথ এ অ্যান্ড এ ইজ রিলেটেড উইথ বি, তাহলে বাই ট্রানজিটিভিটি প্রপার্টি আমরা এটা পাচ্ছি। এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স ইজ রিলেটেড টু বি, তার মানে এক্স ক্লাস অফ বিতে থাকছে। তার মানে আমরা পেয়ে গেলাম যে এক্স যদি ক্লাস অফ এতে থাকে তাহলে এক্স ক্লাস অফ বিতেও থাকবে। ঠিক একইভাবে আমরা যদি এক্স ক্লাস অফ বির এলিমেন্ট নিতাম তাহলেও আমরা এই একই ওয়েতে দেখিয়ে দিতে পারতাম। তখন আমরা বি রো এ এটা নিতাম, এ রো বি হোল্ড করবে মানে বাই সিমেট্রিক প্রপার্টি বি রো এও হোল্ড করছে, অ্যান্ড সেখানে কি হতো, ক্লাস অফ এর নিয়েছি, তার মানে এক্স রো বি, সেখান থেকে আমরা দেখিয়ে দিতাম যে এক্স রো এ হোল্ড করছে, ঠিক আছে, সিম্পল, মানে দুটো কোনো একটা নিয়ে প্রুভ করলেই হয়ে যাবে। তাহলে আমরা দুটো ইমপ্লিকেশনই দেখলাম যে ট্রু হলো, তাহলে ফার্স্ট প্রুফ ইজ ডান। এবার সেকেন্ড প্রুফ কি হচ্ছে যে ইফ এ ইজ নট রিলেটেড টু বি দেন ক্লাস অফ এ ইন্টারসেকশন ক্লাস অফ বি উইল বিকাম 5। এটা আমরা প্রুফ করব বাই কন্ট্রাডিকশন মেথড। কন্ট্রাডিকশন মেথডে কি করতে হয়, কন্ট্রাডিকশন মেথডে প্রথমেই যা আমাদের ইমপ্লিকেশন রয়েছে তার কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টটাকে ট্রু ধরে নিয়ে সেটাকে ফলস প্রুফ করতে হয়। আমরা ধরে নিলাম যে ক্লাস এ ইন্টারসেকশন ক্লাস বি ফাই নয়, তার মানে ক্লাস এ আর ক্লাস বির মাঝখানে একটা কোনো এলিমেন্ট রয়েছে যেটা দুটোতেই আছে, মানে এক্স বিলংস টু ক্লাস এ ইন্টারসেকশন ক্লাস বি, এটা আমরা ধরে নিলাম। তার মানে কি, তার মানে এক্স ক্লাস এতেও রয়েছে, এক্স যদি ক্লাস এতে থাকে তাহলে এক্স এর সঙ্গে রিলেটেড, তাহলে আমরা লিখছি এক্স রো এ,
আবার এক্স ক্লাস বিতেও রয়েছে, ক্লাস বিতে থাকা মানে কি এক্স বি এর সঙ্গে রিলেটেড, তাহলে এক্স রো বি লিখলাম। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমরা পেয়ে যাচ্ছি এ রো বি। এটা আমরা পাচ্ছি তো, এক্স রো এ, তার মানে এখান থেকে চলে আসছে এ রো এ, আর এখানে রয়েছে এক্স রো বি। তাহলে বাই ট্রানজিটিভিটি প্রপার্টি এটা এতক্ষণে নিশ্চয়ই সিম্পল হয়ে গেছে, আমরা পেয়ে যাচ্ছি যে এ রো বি। এবার এ রো বি এখানে পেয়েছি, দ্যাট ইজ এ ইজ রিলেটেড টু বি, বাট আমাদের অ্যাজাম্পশনে ছিল হচ্ছে এ ইজ নট রিলেটেড টু বি, ফলে এই আমাদের ইনিশিয়াল অ্যাজাম্পশন ফেল করছে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারছি যে এরকম কোনো এক্স পাবো না যেটা ক্লাসে ইন্টারসেকশন ক্লাস বিতে থাকে, ফলত ক্লাসে ইন্টারসেকশন ক্লাস বি থাকে। এই হচ্ছে দুটো প্রুফ। এবার যেটা এখান থেকে আমরা একটা কনসেপ্ট পাবো, সেটা হচ্ছে এই রো ইকুইভ্যালেন্স রিলেশন যেটা রয়েছে, সেই রো ইকুইভ্যালেন্স রিলেশনকে ফ্যামিলি অফ ডিস্টিংক্ট রো ইকুইভ্যালেন্স ক্লাস যেটা, সেটা পার্টিশন করছে। মানে কি, এই এস সেটটা রয়েছে, এস সেটটাকে আমরা ধরলাম এটা ক্লাস এ, ধরলাম এটা ক্লাস বি, ধরলাম এটা ক্লাস সি। আচ্ছা, এরকম কি হতে পারে এইটা ক্লাস ডি? এরকম হবে না, কেন? কেননা দুটো আলাদা ক্লাসের মধ্যে ইন্টারসেকশন পাই, তাহলে কখনোই এই জিনিসটা হতে পারে না। তাহলে কি হবে, আমাদের যদি ক্লাস নিতেই হয় তখন আমরা এভাবে নিতে পারবো, এভাবে নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডিস্টিংক্ট ক্লাস, ধরলাম এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, ঠিক আছে, এটা একটা ক্লাস, তারপর এটা একটা ক্লাস, এরকম অনেকগুলো ক্লাস রয়েছে, এটা একটা ক্লাস। এই সবকটা ক্লাসের প্রথমত কোনো ইন্টারসেক্টিং এলিমেন্ট নেই, দ্যাট ইজ দে আর মিউচুয়ালি ডিসজয়েন্ট বা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, এবং এদের যদি আমি একটা ইউনিয়ন করি তাহলে সেটা ফুল সেটটাকে জেনারেট করছে, সেটা ফুল সেটটাকে জেনারেট করছে। এই তিনটে কন্ডিশনই একটা পার্টিশনের ক্ষেত্রে ট্রু। তাহলে আমরা কখন এইটাকে, এই ইকুইভ্যালেন্স ক্লাসগুলো একটা পার্টিশন অন এস কখন বলবো? যখন তাদের ইউনিয়নটা হয়ে যাবে এস, যেটা হচ্ছে এই ক্লাসগুলোর ক্ষেত্রে ইন্টারসেকশন ফাই, এটা কিন্তু আমি ইনফর্মালি লিখছি, ঠিক আছে, ইন্টারসেকশন ফাই পেয়ার ওয়াইজ, এখানে কোনোটার সাথে কোনোটার কমন এলিমেন্ট নেই, তার জন্য ইন্টারসেকশন ফাই পেয়ার ওয়াইজ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা বলতে পারবো যে রো ইকুইভ্যালেন্স ক্লাসটা কি করছে, পার্টিশন করছে, ঠিক আছে, পার্টিশন করছে। এটা একটা প্রুফও রয়েছে ফর্মালি, যে থিওরেমটা হচ্ছে এরকম, রো ইকুইভ্যালেন্স ক্লাস অন এ, রো ইকুইভ্যালেন্স ক্লাস অন এস that is equivalent to partition of partition. রো ইকুইভ্যালেন্স ক্লাস হলে পার্টিশন হবে, এটা তো আমরা বাই ডেফিনেশনই বলে দিতে পারছি। এই যে এখানে ইন্টারসেকশন পাই, আর ইউনিয়নে আমরা ফুল সেটটাকে জেনারেট করতে পারছি, ফলে এটা আমরা ডাইরেক্টলি বলে দিতে পারছি যে ইকুইভ্যালেন্স ক্লাস হলে পার্টিশন হচ্ছে। কিন্তু যেটা এখানে ইম্পর্টেন্ট প্রুফ সেটা হচ্ছে, যদি পার্টিশন হয় তাহলে কি করে আমরা বলবো যে এটা একটা রো ইকুইভ্যালেন্স ক্লাস হচ্ছে? ঠিক, দেখো এখানে যদি পার্টিশন হয়, আমরা এ ইজ রিলেটেড টু বি কখন বলবো? এ ইজ রিলেটেড টু বি কখন বলবো? যখন এ আর বি এই দুটোই সেম ক্লাসে বিলং করবে। লাস্ট যে থিওরেমে প্রুফ পালাম তার থেকে বোঝা যাচ্ছে। তাহলে এ আর বি যখন সেম ক্লাসে বিলং করছে, মানে এ এখানে আছে, এ ইজ রিলেটেড টু বি, তাহলে বিও এখানে থাকবে। ঠিক এই জিনিসটা ইন্ডিকেট করছে ইকুইভ্যালেন্স ক্লাস, রাইট, ইকুইভ্যালেন্স ক্লাস ইন্ডিকেট করছে। তো সেখান থেকে আমরা রো ইকুইভ্যালেন্স ক্লাসে যাচ্ছি। এটার প্রুফটা আর আমি এখানে দিচ্ছি না, প্রুফটা যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকেই পাওয়া যাবে। আমাদের এই কোর্সের জন্য স্ট্যান্ডার্ড বই হচ্ছে এসকে মাপাত, যে হায়ার অ্যালজেব্রার বই রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই ফুল কোর্সের জন্য রেফারেন্স বুক। আমাদের চ্যানেলের সম্পূর্ণ লিনিয়ার এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার রেফারেন্স বুক বা টেক্সট বুক, সেটা হচ্ছে এসকে মাপাত হায়ার অ্যালজেব্রা, যেটা জেনারেলি ওয়েস্টবেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটিতে ফলো করা হয়। আচ্ছা, একটা জিনিসের ক্লাসের আমি এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে এ রো বি, where rho is mod 5 congruence.
mod I congruence। ঠিক, এখানে ক্লাস অফ জিরো কি হবে? ফার্স্ট কোয়েশ্চেন, জিরো ইজ রিলেটেড টু জিরো অর নট? উত্তর হচ্ছে হ্যাঁ। কেন? কেননা জিরোকে জিরো দিয়ে, জিরো থেকে জিরো মাইনাস করলে জিরো পাওয়া যায়, যেটা 5 দিয়ে ডিভিজিবল। ওয়ান কি রিলেটেড টু জিরো? ওয়ান থেকে জিরো বিয়োগ করলে বা জিরো থেকে ওয়ান মাইনাস করলে আমরা যেটা পাচ্ছি, আচ্ছা এখানে জিরো নেই, ঠিক আছে, এখানে ওয়ান নেই, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান। ওয়ানকে 5 দিয়ে ভাগ করা যায় না, ডিভিজিবল নয়, তাহলে ওয়ান এই ক্লাসে নেই, তাহলে ওয়ানের জন্য আমাদের একটা সেপারেট ক্লাস করতে হবে, ওয়ান। নেক্সট, জিরো কি টু এর সঙ্গে রিলেটেড? না, কেননা টু মাইনাস জিরো ইজ টু, দ্যাট ইজ নট ডিভিজিবল বাই ফাইভ, তাহলে টু এর জন্য আমার একটা ক্লাস করতে হবে। নেক্সট, জিরো কি থ্রি এর সাথে রিলেটেড? না, কেননা থ্রি মাইনাস জিরো ইজ থ্রি, দ্যাট ইজ নট ডিভিজিবল বাই ফাইভ, তাহলে থ্রি এর জন্য আমাকে একটা ক্লাস করতে হবে। জিরো কি ফোর এর সাথে রিলেটেড? না, কেননা ফোর মাইনাস জিরো ইজ ফোর, দ্যাট ইজ নট ডিভিজিবল বাই ফাইভ, তাহলে ফোর এর জন্য আমাকে একটা ক্লাস করতে হবে। নেক্সট, ফাইভ কি জিরোর সাথে রিলেটেড? ফাইভ মাইনাস জিরো ইকুয়ালস টু ফাইভ, দ্যাট ইজ ডিভিজিবল বাই ফাইভ, সো হ্যাঁ ফাইভ রিলেটেড, তাহলে ফাইভকে আমি এই ক্লাসে নিচ্ছি। আবার সিক্স সেভেন এইট নাইন রিলেটেড নয়, টেন রিলেটেড, ফিফটিন রিলেটেড, এইভাবে আমরা ক্লাস জিরোটাকে কনস্ট্রাক্ট করি। নেক্সট ক্লাস ওয়ান। ক্লাস ওয়ানের ক্ষেত্রে ওয়ান কি টু এর সাথে রিলেটেড? না, কেন টু মাইনাস ওয়ান ওয়ান। কোথায় গিয়ে রিলেটেড হবে? ওয়ান রিলেটেড হবে নেক্সট সিক্সে গিয়ে, কেননা সিক্স মাইনাস ওয়ান ইজ ফাইভ অ্যান্ড দ্যাট ইজ ডিভিজিবল বাই ফাইভ, তাহলে ওয়ান, সিক্স, ইলেভেন, সিক্সটিন, এরকম করে আমরা একটা ক্লাস পেলাম। ঠিক একইভাবে টু এর ক্ষেত্রে কনস্ট্রাক্ট করা হচ্ছে সেভেন, টুয়েলভ, সেভেন্টিন ডট ডট ডট। থ্রি এর ক্ষেত্রে করা হচ্ছে থ্রি, এইট, থার্টিন, এইটিন ডট ডট ডট, ফোর, নাইন, ফোরটিন, নাইনটিন ডট ডট ডট, এইভাবে কনস্ট্রাক্ট করা হলো। এটাকে একটা ফর্মাল ওয়েতেও লেখা যেতে পারে যে আমরা এটাকে লিখলাম ফাইভ এন, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ইউনিয়ন জিরো, ঠিক আছে, ইউনিয়ন ইউনিয়ন জিরো। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি ফাইভ এন প্লাস ওয়ান, যেখানে ওই ন্যাচারাল নাম্বার এবং জিরোর মধ্যে আছে, এটাকে আমরা লিখতে পারি ফাইভ এন প্লাস টু, এটাকে আমরা লিখতে পারি ফাইভ এন প্লাস থ্রি, এটাকে ফাইভ এন প্লাস ফোর। নেক্সট কি হওয়ার কথা? ফাইভ এন প্লাস ফাইভ, ফাইভ এন প্লাস ফাইভ ইজ অলসো ডিভিজিবল বাই ফাইভ, তাহলে ফাইভ এন প্লাস ফাইভ, এটাকে আমরা লিখতে পারি ফাইভ কমন নিয়ে এন প্লাস ওয়ান, এবার এন প্লাস ওয়ান আরেকটা ইন্টিজার, তাহলে ফাইভ এন ওয়ান, তাহলে এটা কোন ক্লাসে চলে আসছে? এই ক্লাসে চলে আসছে, ক্লাস জিরোতে। ঠিক এইভাবে রিপিট হচ্ছে। এভাবে কনগ্রুয়েন্স মড সেভেন, মানে মড সেভেন কনগ্রুয়েন্সের যে সাতটা ক্লাস হবে ক্লাস জিরো থেকে ক্লাস সিক্স অব্দি, সেটা তোমরা কনস্ট্রাক্ট করবে, এটা একটা এক্সারসাইজ থাকে। আমাদের নেক্সট টপিক পার্শিয়াল অর্ডার রিলেশন, এটা হচ্ছে আজকের লাস্ট টপিক। ওকে, পোসেট। পোসেটে ঢোকার আগে আমরা পার্শিয়াল অর্ডার রিলেশন কাকে বলে সেটা জানবো। পার্শিয়াল অর্ডার রিলেশন, এটার পুরো ডেফিনেশন, প্রপার্টি ধরে ধরে মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখতে হবে যে এটা রিফ্লেক্সিভ প্লাস অ্যান্টিসিমেট্রিক প্লাস ট্রানজিটিভ। কোনো একটা রিলেশন রো যদি এই তিনটে প্রপার্টি হোল্ড করে, তাহলে সেটাকে বলা হয় পার্শিয়াল অর্ডার রিলেশন। এখানে অ্যান্টিসিমেট্রিক প্রপার্টিটা নতুন। আর একটা ইকুইভ্যালেন্স রিলেশনের ক্ষেত্রে আমরা দেখেছি কি, রিফ্লেক্সিভ প্লাস সিমেট্রিক প্লাস ট্রানজিটিভ, সেই সিমেট্রিক প্রপার্টিটার বদলে এখানে অ্যান্টিসিমেট্রিক রয়েছে, বাকি সেম। এবার অ্যান্টিসিমেট্রিক প্রপার্টিটা কি? সিমেট্রিক প্রপার্টি কি ছিল? সিমেট্রিক প্রপার্টি ছিল যে এ রো বি ইমপ্লাইজ বি রো এ। এখানে অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি বলছে যে যদি এ রো বি এবং বি রো এ দুটোই হোল্ড করে, তাহলে
এ ইকুয়ালস টু বি, তাহলে এ ইকুয়ালস টু বি। দ্যাট ইজ 1 2 2 1 1 1, এই তিনটে ধরা গেল রয়েছে। এবার 1 2 হোল্ড করছে অ্যান্ড 2 1 হোল্ড করছে, এটা ইমপ্লাই করছে যে 1 1 বাই ট্রানজিটিভিটি প্রপার্টি। ওকে, ট্রানজিটিভিটি প্রপার্টির আমাদের এখানে দরকার নেই, এটা ট্রানজিটিভ প্রপার্টি প্রুফ করছে। যাই হোক, আমি যেটা বলছি যে 1 2 আছে এখানে, ইমপ্লাই করছে 2 1 আছে, তাহলে এটা সিমেট্রিক প্রপার্টি। কিন্তু এটাকে অ্যান্টিসিমেট্রিক যদি হতে হতো তাহলে কি হতে হতো, 1 2 রয়েছে 2 1 রয়েছে, তাহলে এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা সেম। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না। তার মানে এই রিলেশনটা কিন্তু, এই এক্সাম্পলটা কিন্তু অ্যান্টিসিমেট্রিকের নয়, নট অ্যান্টিসিমেট্রিক। আমি বলেছি একটা এক্সাম্পল কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে ঠিক এক্সাম্পল কনস্ট্রাক্ট করা এবং নন এক্সাম্পল বা ভুল এক্সাম্পল কনস্ট্রাক্ট করা দুটোরই সমান ইম্পর্টেন্স রয়েছে। তাহলে আমি একটা এমন দেখালাম যেটা নট অ্যান্টিসিমেট্রিক, এবার আমি দেখাবো এমন একটা রিলেশন যেখানে অ্যান্টিসিমেট্রিক। ধরা গেল 1 1 রয়েছে, 2 2 রয়েছে, এই দুটো রিলেশন রয়েছে। আর ধরা গেল রয়েছে 1 2 রয়েছে, হুম, আচ্ছা 1 2, আচ্ছা ধরা যাক 1 1 রয়েছে আর 1 2 রয়েছে, আর রইল 3 3। এবারে এইটা কিন্তু সিমেট্রিক নয়। কেন সিমেট্রিক নয়? কেননা 1 2 রয়েছে বাট নো 2 1, 2 1 নেই, ফলে সিমেট্রিক নয়। কিন্তু অ্যান্টিসিমেট্রিক কি? হ্যাঁ, অ্যান্টিসিমেট্রিক। এটা অ্যান্টিসিমেট্রিকও, হ্যাঁ এটা অ্যান্টিসিমেট্রিক। কেন অ্যান্টিসিমেট্রিক? কেননা 1 1 রয়েছে, তার এটা যদি এ হয়, এটা যদি বি হয়, 1 1 রয়েছে, এটা বি, এটা 1, তার মানে এই দুটো থাকা ইমপ্লাই করছে ইকুয়ালস টু বি, দ্যাট ইজ 1 ইকুয়ালস টু 1। ঠিক একইভাবে 3 3 এর ক্ষেত্রেও এই লজিক বিল্ড করা যেতে পারে যে প্রথমে এটা এ, তারপরে বি, পরে এটা বি, এটা এ, তার মানে এ ইকুয়ালস টু বি। আরেকটা যেটা 1 2 রয়েছে, কিন্তু যেহেতু 2 1 এই এলিমেন্টটা অ্যাবসেন্ট, ফলে আমরা বলতে পারছি যে 1 2 রেসপেক্টে অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি যাচাই করার বা ভেরিফাই করারই কোনো প্রয়োজন নেই, রাইট? যদি 1 2-র যে অর্ডার পেয়ার, রিভার্স অর্ডার পেয়ার, দ্যাট ইজ 2 1, এটা যদি আসতো, তখন আমরা দেখতাম যে হ্যাঁ এটা 1, এটা 2, আবার এটা 2, এটা 1, দুটো সেম নয়, তাহলে আমরা বলতে পারি যে এটা সিমেট্রিক নয়। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে শুধুমাত্র সিমেট্রিকের ক্ষেত্রে 1 1 2 2 বা আরো ভালো করে বলতে গেলে এ এ এই ফর্মে থাকা এলিমেন্টগুলোই কিন্তু অ্যান্টিসিমেট্রিক হবে, আদারওয়াইজ সিমেট্রিক যদি হয় অ্যান্টিসিমেট্রিক হবে না, রাইট? ধরা যাক এ বি রয়েছে এবং রিলেশনটা সিমেট্রিক, এ নট ইকুয়ালস টু বি, তখন কিন্তু এটা নেভার অ্যান্টিসিমেট্রিক, নেভার অ্যান্টিসিমেট্রিক, রাইট? সিমেট্রিক এ বি রয়েছে, এ নট ইকুয়ালস টু বি, তাহলে কিন্তু এটা অ্যান্টিসিমেট্রিক নয়। এই হচ্ছে কনসেপশন। আমি দু একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম পার্শিয়াল অর্ডার রিলেশনের ক্ষেত্রে। দু একটা এক্সাম্পল আমরা দেখি, একটা এক্সাম্পল দেখবো, একটা নন এক্সাম্পল দেখবো। প্রথমে এক্সাম্পলটা দেখি। ধরলাম এক্স রো ওয়াই এটা রয়েছে, সেখানে রো কি ইন্ডিকেট করছে? রো ইন্ডিকেট করছে লেসার ইকুয়ালস টু অপারেশনটা, দ্যাট ইজ এক্স লেসার ইকুয়ালস টু ওয়াই। বেশ, এটা একটা অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি, রিফ্লেক্সিভ প্রপার্টি এবং ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করে। কিভাবে হোল্ড করে? প্রথমে আমরা রিফ্লেক্সিভ চেক করছি, এ ইজ অলওয়েজ লেস অর ইকুয়ালস টু এ। কেন? যেহেতু এ ইকুয়ালস টু এ, ঠিক। নেক্সট আমরা চেক করব অ্যান্টিসিমেট্রিক। যদি এ লেস অর ইকুয়ালস টু বি হয় এবং বি লেস অর ইকুয়ালস টু এ হয়, এই দুটো একসাথে ইমপ্লাই করে কি? এ লেস অর ইকুয়ালস টু বি অ্যান্ড বি লেস অর ইকুয়ালস টু এ, এই দুটো একসাথে ইমপ্লাই করে এ ইকুয়ালস টু বি। তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক হলো।
নেক্সট হচ্ছে ট্রানজিটিভিটি চেক করতে হবে, a lesser equals to b, b lesser equals to c, আমরা ইনইকুয়ালিটিতে লিখতে পারি a lesser equals to b lesser equals to c, so a is lesser equals to c, ফলে এটা ট্রানজিটিভিটিও হোল্ড করছে, রাইট? তার মানে এটাকে আমরা পার্শিয়াল অর্ডার রিলেশন বলতে পারি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল বললে ভুল হবে, নন এক্সাম্পল দিচ্ছি। সেই নন এক্সাম্পলে আমি কি কনস্ট্রাক্ট করছি, সেখানে আমি ওই এক্স রো ওয়াই নিচ্ছি, কিন্তু এখানে রো রিলেশনটা ইন্ডিকেট করে এক্স ডিভাইডস ওয়াই, এটা ঠিক আছে, ডিভিশনকে ইন্ডিকেট করছে রিলেশনটা। এবারে আমরা চেক করব, প্রথমে চেক করব রিফ্লেক্সিভ, এ এ কে ডিভাইড করে কিনা। হ্যাঁ, অলওয়েজ এ কে ডিভাইড করে এবং তার ওয়ান রেজাল্ট আমরা পাই, ঠিক? তাহলে এ কে ডিভাইড করে রিফ্লেক্সিভ হয়ে গেল। নেক্সট আমাদের চেক করতে হবে অ্যান্টিসিমেট্রিক কিনা। এক্স ওয়াইকে ডিভাইড করলো, তার মানে ওয়াই, নেক্সট ওয়াই এক্সকে ডিভাইড করলো, তার মানে কি আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু ওয়াই? মনে হবে পারি। কেন পারি মনে হবে? কেননা ধরা যাক একটা এলিমেন্ট, ধরা যাক এ, সে এ কে ডিভাইড করছে। ধরা যাক এ বি কে ডিভাইড করছে, বি এ কে ডিভাইড করছে। এ যখন বি কে ডিভাইড করছে তাহলে বি ইকুয়ালস টু কে এ, বি যখন এ কে ডিভাইড করছে তখন এ ইকুয়ালস টু ধরা যাক পি বি, ঠিক? তাহলে এখানে এর জায়গায় আমি পি বি বসিয়ে দেবো, তাহলে কে পি বি। এবার বি বি ক্যান্সেলড আউট হয়ে গেল, অবভিয়াসলি বি জিরো নয় ধরেই করছি, বি বি ক্যান্সেলড আউট হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা পেলাম কে পি ইকুয়ালস টু ওয়ান, ঠিক? তাহলে কে পি কখন ওয়ান হবে? যখন কে আর পি দুটোই ওয়ান হবে, এটা আমাদের মনে হতে পারে। সে কারণে কে আর পি যদি ওয়ান হয়ে যায় তাহলে এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু এ, তাহলে অ্যান্টিসিমেট্রিক মনে হতে পারে। কিন্তু একটা কেসে আমরা এখানে সমস্যায় পড়বো। ধরা যাক কে ইকুয়ালস টু মাইনাস ওয়ান, পি ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ইভেন দেন কে পি ইকুয়ালস টু ওয়ান। তার মানে যদি এ ইকুয়ালস টু মাইনাস বি হয় আর বি ইকুয়ালস টু মাইনাস এ হয়, তাহলে কিন্তু এই জিনিসটা হোল্ড করছে না। ধরা যাক ওয়ান তো মাইনাস ওয়ানকে ডিভাইড করে, মাইনাস ওয়ানও ওয়ানকে ডিভাইড করে, বাট ইট ডাজেন্ট ইমপ্লাই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ঠিক? ফলে এটা অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি হোল্ড করছে না। তাহলে আমাদের আর ট্রানজিটিভিটি চেক করারই দরকার নেই, আমরা ডাইরেক্ট বলতে পারবো যে এই ডিভিশন অপারেশনটা পার্শিয়াল অর্ডার রিলেশন নয়। আমরা কোসেটকে কিভাবে ইন্ডিকেট করি? আমরা একটা পার্শিয়াল অর্ডার সেট, কোসেট মানে কি পার্শিয়াল অর্ডার সেট, ঠিক আছে? এটার ফর্মটা হচ্ছে প্রথমে সেই সেটটাকে লেখা হয়, তারপরে পার্শিয়াল অর্ডার রিলেশনটাকে লেখা হয়। এবার পার্শিয়াল অর্ডার রিলেশনকে জেনারেলি এরকম একটা লেস অর ইকুয়ালস টু সাইন দিয়ে লেখা হয়, কিন্তু এই লেস অর ইকুয়ালস টু সাইনটা কিন্তু একটা জেনারেলাইজড সিম্বল। এটা কিন্তু অলওয়েজ লেস অর ইকুয়ালস টু অপারেশনকে ইন্ডিকেট করবে না, এটা যে কোনো অপারেশনকে ইন্ডিকেট করতে পারে যেটা পার্শিয়াল অর্ডার রিলেশন হচ্ছে, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে লেস অর ইকুয়ালস টু অপারেশনটার যে সমস্ত প্রপার্টিসগুলো রয়েছে সেটা এই কোসেটটা ফলো করে, সে কারণে এটা লেস অর ইকুয়ালস টু দিয়ে লেখা হয়। কিন্তু তার মানে এই না যে সবসময় লেস অর ইকুয়ালস টু মানেই কোসেট। যেরকম দেখো, ধরা যাক আমরা লেসার ইকুয়ালস টু অলরেডি দেখিয়েছি যে লেসার ইকুয়ালস টুই যদি নিই, মানে আমি লেসার ইকুয়ালস টু সিম্বল বলছি না, লেসার ইকুয়ালস টুই যদি নিই, তাহলে আমরা এই এক্ষুনি এ এক্সাম্পল যেটা দেখলাম সেখানে দেখেছি, তাহলে এটা একটা পোসেটকে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে এ লেসার ইকুয়ালস টু বি হচ্ছে, ঠিক? এ লেসার ইকুয়ালস টু বি হওয়া মানে বি গ্রেটার অর ইকুয়ালস টু এ হচ্ছে। আমরা যদি চেক করি আমরা দেখতে পারবো এস গ্রেটার ইকুয়ালস টু একটা পোসেট, এটাও একটা পোসেট হচ্ছে, ঠিক? কিন্তু এই জিনিসটাকে ইভেন আমরা যখন সিম্বলিক্যালি লিখবো তখন এইভাবে লিখতে পারবো। ফলে দিস ইজ সিম্বল নট লেস অর ইকুয়াল টু, ঠিক আছে? এই ব্যাপারটা ক্লিয়ার থাকা দরকার। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কভারিং ডায়াগ্রাম। আচ্ছা, কভারিং ডায়াগ্রামের আগে এটা বলে নিই, এই যে এস গ্রেটার আর ইকুয়ালস টু যেটা বললাম, এটাকে বলা হয় ডুয়াল অফ
পোসেট এস লেসার, এটাকে বলা হয় ডুয়াল অফ পোসেট টি। ঠিক আছে, এবার আমাদের যাব কভারিং ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি। ধরা যাক একটা পোসেট রয়েছে, এটা আচ্ছা কভারিং ডায়াগ্রাম। আমাদের একটা পোসেট রয়েছে, এটা এখানে আমরা একটা অপারেশন ডিফাইন করছি, এ লেস দ্যান বি। এটা কিন্তু লেস দ্যান নয়, এটা একটা জাস্ট সিম্বল। ঠিক আছে, লেস দ্যান বি if and only if and only if a lesser equals to b, lesser equals to মানে ওই সিম্বল partial order relation, but a not equals to b is said to cover a if a less than b, that is this thing will be held, and there doesn't exist c in set s such that a less than c less than b। কিরকম হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো, ধরা যাক আমরা নিচ্ছি 16 1 2 4 8 16, এটা আমরা নিই। এবারে এই যে সেটটা রয়েছে, এখানে 16 একটা পয়েন্ট নিলাম, এখানে 16 একটা পয়েন্ট নিলাম। আমরা চেক করছি যে বি এ কে কভার করছে কিনা। যদি কভার করে তাহলে আমরা একটা লাইন ড্র করব দুটো পয়েন্টের মধ্যে। দুটো পয়েন্ট মানে 16 আছে, 8 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে। ঠিক আছে, এবারে আমরা লাইন ড্র করব যদি সেটা কভার করে। আমাদের প্রথমে চেক করতে হবে, এখানে আমরা পোসেটের যে রিলেশনটা নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা আমাদের জানা লেস অর ইকুয়ালস টু অপারেশন। আমরা এখানে সিম্বলটাকে ডিনোট করছি লেস অর ইকুয়ালস টু অপারেশনটাকে দিয়ে। তাহলে আমাদের প্রথম চেক করতে হবে যে 16-এর থেকে ছোট কার। 16-এর থেকে ছোট হচ্ছে 8। 16 আর এবারে আমাদের চেক করতে হবে এই কন্ডিশন, দ্যাট ইজ 16 আর 8-এর মাঝে আর কোনো পয়েন্ট কি এক্সিস্ট করছে এর মধ্যে? করছে না। তাহলে আমরা 16-এর থেকে 8-এর মধ্যে একটা ড্র করব। নেক্সট আমরা দেখছি যে 8-এর থেকে ছোট কে? 4। 4 আর 8-এর মাঝে কিছু আছে? না, তাহলে ড্র করো। 4-এর থেকে ছোট 2, 2 আর 4-এর মাঝে কিছু আছে? না, ড্র করো। 2-এর থেকে ছোট 1, কিছু নেই, দেন ড্র। ঠিক, কিছু নেই বলতে ফ্যাক্টর হিসেবে আর কিছু নেই। এবার আমি 10-এর ক্ষেত্রে করব। একটা পয়েন্ট নিলাম 10, একটা পয়েন্ট নিলাম 2, একটা পয়েন্ট নিলাম 5, একটা পয়েন্ট নিলাম 1। এবার 5 আর 2 এই দুটো 10-কে ডিভাইড করছে, রাইট? এখানে 8ও করছিল, 4ও করছিল, বাট যেটা সমস্যা হয়েছে এখানে, এখানে ডিভিশনটার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই 4 8-কে ডিভাইড করতো, মানে 4 ডিভাইড 8, আবার 4 16-কেও ডিভাইড করতো। তার মানে 4 আর 16 এর মাঝখানে 8টা চলে এসছে যাকে 4 ডিভাইড করতো। সেজন্য আমি 4-কে 8-এর সাথে কানেক্ট করেছি, 4-কে 16-এর সাথে কানেক্ট করিনি। কিন্তু এখানে সিনারিওটা দেখো, এখানে 10-কে 5 ডিভাইড করছে, 10-কে 2ও ডিভাইড করছে, বাট 2 তো 5-কে ডিভাইড করছে না। 2 এইখানে যে 4টে এলিমেন্ট রয়েছে তার মধ্যে 2 শুধুমাত্র 10-কেই ডিভাইড করছে, আর কাউকেই ডিভাইড করছে না, 5-কেও ডিভাইড করছে না। ফলে আমি এখানে ড্র করতে পারি। কিন্তু এরকম যদি হতো যে এখানে যদি আমি 8 নিতাম, এখানে যদি 2 নিতাম, এখানে 4 নিতাম, তাহলে কিন্তু আমি 8-এর সাথে 4-কে কানেক্ট করতে পারতাম, কিন্তু এই ডায়াগ্রামে 2-কে 8-এর সাথে কানেক্ট করতে পারতাম না, কেননা মাঝখানে 4 আছে, আমার 2-কে 4-এর সাথেই কানেক্ট করতে হতো। ওকে, বাকি এইভাবে কমপ্লিট করা। 32-র ক্ষেত্রে কি হবে সেটা এক্সারসাইজ থাকলো। 32-র ক্ষেত্রে এই অপারেশনটা ইউজ করে কি হবে সেটা এক্সারসাইজ করা থাকবে। আর এখানে পোসেটটা কি নেওয়া হয়েছিল সেটা আমি আগে বলিনি। সেটা হচ্ছে পোসেট আমি বলেছিলাম লেস অর ইকুয়ালস টু, বাট নো, এখানে পোসেটটা নেওয়া হয়েছিল n less or equals to, where less or equals to indicates
ডিভিশন, ঠিক আছে, ডিভিশন, যে কারণেই আমরা 16-এর থেকে যখন নিয়েছি 16-এর ফ্যাক্টরগুলো নিয়েছি, যে দ্যাট ইজ 16-কে যারা ডিভাইড করে সেটা নিয়েছি। এখানে 10-এর ক্ষেত্রেও 10-কে যারা ডিভাইড করে তাদের নিয়েছি। একইভাবে আমরা যদি এটা আরেকটা নাম্বার নিয়ে দেখি, আমরা ধরা যাক আমরা নিলাম 15, তাহলে 1 3 5 15, এখানে থাকলো 15, এখানে থাকলো 3, এখানে থাকলো 5, এখানে থাকলো 1। 15-কে 5 ডিভাইড করে, এদের মাঝে কেউ নেই যে 15-কে ডিভাইড করে। 3 15-কে ডিভাইড করে, 3 আর 15-এর মাঝে এমন কেউ নেই যাকে 3 ডিভাইড করে, তাহলে আমরা এটা ড্র করতে পারছি। সেম একইভাবে 1-এর সাথে 3ও যাচ্ছে, 1-এর সাথে একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে 1-এর সাথে 3 যাবে বাট 5 যাবে না, এখানে 1-এর সাথে 5 যাবে না, রাইট? আর 32 যেটা, সেটা এক্সারসাইজ থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়েশ্চেন হতে পারে যে আমি নন এক্সাম্পলের ক্ষেত্রে দেখিয়েছি যে ডিভিশন যে অপারেশনটা রয়েছে সেটা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে, রাইট? অ্যান্টিসিমেট্রিক হচ্ছে, যদি এরকম পাওয়া যায় যে ইকুয়ালস টু মাইনাস বি, বি ইকুয়ালস টু মাইনাস এ, তাহলে সেক্ষেত্রে এও বিকে ডিভাইড করছে, বিও একে ডিভাইড করছে, বাট এ নট ইকুয়ালস টু বি হচ্ছে। তাহলে আমি কেন এখানে ডিভিশন অপারেটরকে পোসেট হিসেবে কনসিডার করলাম? এটা কোয়েশ্চেন হতে পারে। কিন্তু এটার কারণ হচ্ছে যে আমি এখানে সেটটা নিয়েছি ন্যাচারাল নাম্বার। এবার ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার নেই, নো নেগেটিভ। ফলে এই এ ইকুয়ালস টু মাইনাস বি এটাকে আমরা কনসিডারই করতে পারবো না। আমি যদি এ কে ধরা যাক একটা ন্যাচারাল নাম্বার এক্স নিলাম, বি কে, বি তখনই তো এটা পোসেট হবে না বা অ্যান্টিসিমেট্রিক প্রপার্টিটা হোল্ড করবে না যখন বি ইকুয়ালস টু মাইনাস এক্স, রাইট? কিন্তু এখানে আমি ন্যাচারাল নাম্বার কোনো একটা, এমন কোনো ন্যাচারাল নাম্বার কি পাবো যার নেগেটিভ ভ্যালুটাও ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে আছে? অ্যান্সার ইজ নো। সুতরাং এক্ষেত্রে আমরা এই ফরম্যাটে কোনো এলিমেন্টই পাবো না। সে কারণে ন্যাচারাল নাম্বার সেটকে আমরা ইউজ করতে পারি উইথ ডিভিশন অপারেটর অ্যাজ আ পোসেট, এখানে কোনো অসুবিধা নেই। তা এটা হচ্ছে কভারিং ডায়াগ্রাম। তাহলে পোসেটের আইডিয়া দেওয়া হলো, কভারিং ডায়াগ্রামের আইডিয়া দেওয়া হলো, ডুয়াল পোসেটের আইডিয়া দেওয়া হলো এবং কিছু এক্সাম্পল করা হলো। কখন আমরা অ্যান্টিসিমেট্রিক বলবো, কখন অ্যান্টিসিমেট্রিক বলবো না, এই জিনিসগুলো দেখা হলো। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার আরেকটা, সেটা হচ্ছে আমরা যে কভারিং ডায়াগ্রামটা পেলাম সেটাকে যদি আমরা আপসাইড ডাউন রোটেট করে দিই, তাহলে আমরা ডুয়াল পোসেটের কভারিং ডায়াগ্রাম পাবো, ঠিক আছে? মানে আমি এন লেসার ইকুয়ালস টুর ক্ষেত্রে 16-এর ক্ষেত্রে একটা কভারিং ডায়াগ্রাম তৈরি করেছি। এবার আমি যদি সেই ডায়াগ্রামটাকে আপসাইড ডাউন উল্টে দিই, তাহলে আমি এন গ্রেটার অর ইকুয়ালস টু এই ডুয়াল পোসেটটার ক্ষেত্রে আমি কিন্তু তখন আম, কি পাবো, আমি তখন ডায়াগ্রামটা পেয়ে যাবো। আচ্ছা, নেক্সট আমাদের কয়েকটা আইডিয়া আছে, যে আইডিয়াগুলো আমরা অলরেডি রিয়াল অ্যানালিসিসে আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়ার কথা। সেটা হচ্ছে গ্রেটেস্ট এলিমেন্ট, ম্যাক্সিমাল এলিমেন্ট, লিস্ট এলিমেন্ট, মিনিমাল এলিমেন্ট। এই জিনিসগুলো কি, জাস্ট ডেফিনেশন রয়েছে, দু একটা এক্সাম্পল রয়েছে। প্রথমে আমি ডেফিনেশনটাতেই আসছি। একটা পোসেটে একটা পোসেটে অ্যাটমোস্ট ওয়ান এলিমেন্ট এ যদি থাকে, such that সেই এলিমেন্টটা সেটার বাকি সমস্ত এলিমেন্টের থেকে বড়, তখন আমরা সেটাকে কি বলি? গ্রেটেস্ট এলিমেন্ট বলি। যে একটাই এলিমেন্ট যেটা বাকি সমস্ত এলিমেন্টের থেকে বড়, তাহলে গ্রেটেস্ট এলিমেন্ট। আবার তাহলে লিস্ট কাকে বলবো? যদি ওই একটাই এলিমেন্ট থাকে যেটা বাকি সমস্ত এলিমেন্টের থেকে ছোট, তাহলে সেটাকে আমরা বলবো লিস্ট এলিমেন্ট। যদি এমন কোনো এলিমেন্ট না পাই আমরা, এবারে আমরা পড়বো ম্যাক্সিমাল আর মিনিমাল। যদি এমন কোনো এলিমেন্ট আমরা সেটটার মধ্যে নাই পাই যার জন্য এক্স ইজ গ্রেটার দেন বি, মানে ধরা যাক বি হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা
যেটার থেকে বড় কোনো এলিমেন্ট সে সেটটাই নেই। বি হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটার থেকে বড় এলিমেন্ট কোনো সেটটাই নেই, তাহলে সে কি? তাহলে সে সবার থেকে বড় ম্যাক্সিমাম। ঠিক একইভাবে মিনিমাল কি হচ্ছে? মিনিমাল হচ্ছে এমন কোনো এক্স এস এর মধ্যে নেই যার জন্য এক্স ইজ লেস দ্যান এ। তখন একে আমরা কি বলবো? মিনিমাল এলিমেন্ট। মানে এমন কোনো এলিমেন্টই নেই যেটা এই এ এলিমেন্টটার থেকে ছোট, তখন এটাকে আমরা বলবো মিনিমাল এলিমেন্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে ম্যাক্সিমাল এলিমেন্ট আর মিনিমাল এলিমেন্টের কিছু বেসিক আইডিয়া। এই গ্রেটেস্ট এলিমেন্ট, ঠিক আছে, এই এলিমেন্টটা ইউনিক হবে। জিএল, আচ্ছা একটা কনসেপ্ট বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর জিএলবি আর এলইউবি, এই দুটো হয়তো অলরেডি পড়া হয়ে গেছে। জিএলবি মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে হচ্ছে যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইজ, ধরলাম গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে আমরা এল নিলাম, সেই এল যে এলিমেন্টটা থাকবে সেই এল এলিমেন্টটা বাকি সমস্ত এলিমেন্টের থেকে ছোট। এল ইজ লেসার ইকুয়ালস টু এক্স ফর অল এক্স বিলংস টু এ। এবং এরকম যত এলিমেন্ট থাকবে তার মধ্যে এল হচ্ছে হাইস্ট। ঠিক আছে? এরকম এলিমেন্ট যত থাকবে, ধরা যাক সমস্ত এলিমেন্ট যেগুলো এক্স এর থেকে ছোট, তার সেটটাকে আমরা নিলাম এস। এবার এস সেটের যেটা হাইয়েস্ট এলিমেন্ট বা গ্রেটেস্ট এলিমেন্ট, সেটাকে আমরা বলবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ঠিক একইভাবে আমরা সমস্ত যে আপার বাউন্ডগুলো পাচ্ছি, আপার বাউন্ড মানে হচ্ছে এস এর যা এলিমেন্ট তার থেকে বড় যা যা এলিমেন্ট, এস এর ধরা যাক এস একটা সেট নিলাম 1 2 3 4। এবার তাহলে তার থেকে বড় এলিমেন্ট কি হবে? 5 6 7 8, 8.5 9, এরকম করে একটা পুরো সেট থাকছে, মানে যেটা গ্রেটার দেন 5। কিন্তু এই পুরো সেটটার মধ্যে আবার লিস্ট এলিমেন্ট কোনটা? সেটা হচ্ছে 5। যদি আমি ন্যাচারাল নাম্বার নিই, ঠিক আছে, ধরা যাক ন্যাচারাল নাম্বার নিচ্ছি, 8.5 তাহলে 5, তাহলে 5 হচ্ছে এখানে লিস্ট আপার বাউন্ড। এটা যদি আমি ন্যাচারাল নাম্বার কনসিডার করি, তাহলে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কি হবে? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে 1। কেন? কেননা 1-এর থেকে ন্যাচারাল নাম্বারের বাকি সমস্ত এলিমেন্ট বড়, আর 1-এর থেকে বড় এমন কোনো এলিমেন্ট নেই যেটা ন্যাচারাল নাম্বারের বাকি সমস্ত এলিমেন্টের থেকে ছোট। সুতরাং 1 ইজ দ্য জিএলপি পেয়ার। কিন্তু ন্যাচারাল নাম্বার যেহেতু ইনক্রিজিং হচ্ছে এবং 1 2 3 4 করে বাড়তে থাকছে, এখানে কোনো এমন এলিমেন্ট নেই যেটাকে আমরা এলইউবি বা লিস্ট আপার বাউন্ড বলতে পারবো। আচ্ছা, এই জিএলবি এলইউবি এগুলো ইউনিক হয়, এর প্রুফ রয়েছে। এর প্রুফ কি করতে হবে আমি আইডিয়াটা দিয়ে দিচ্ছি। আমরা ওই কন্ট্রাডিকশন মেথডে করবো। ধরে নেবো যে দুটো লোয়ার বাউন্ড রয়েছে এল এল ড্যাশ, তাহলে এল এর প্রপার্টি কাজে লাগিয়ে প্রথমে দেখবো এল লেস, সরি, এল ড্যাশের প্রপার্টি কাজে লাগিয়ে দেখবো যে এল লেসার ইকুয়ালস টু এল ড্যাশ। আবার এল এর প্রপার্টি কাজে লাগিয়ে দেখবো যে এল ড্যাশ লেসার ইকুয়ালস টু এল। কারণ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এই দুটো হচ্ছে লোয়ার বাউন্ড, আর জিএলবির প্রপার্টি কাজে লাগিয়ে, এল ড্যাশের জিএলবির প্রপার্টি কাজে লাগিয়ে এটা, এল এর জিএলবির প্রপার্টি কাজে লাগিয়ে এটা, এই দুটোর থেকে আমরা একসঙ্গে বলতে পারবো যে এল ড্যাশ ইকুয়ালস টু এল। ঠিক সেম ভাবে আপার বাউন্ডের ক্ষেত্রেও প্রুফটা করা যাবে। আচ্ছা, লাস্ট পয়েন্ট আজকে ল্যাটিস। ল্যাটিস কাকে বলা হয়? ল্যাটিস হচ্ছে ল্যাটিস হচ্ছে এল লেসার ইকুয়ালস, এটা কি? এটা একটা পোসেট। এটা একটা পোসেট। এই পোসেটের এভরি পেয়ার অফ এলিমেন্ট, এভরি পেয়ার অফ এলিমেন্ট এর যদি এলইউবি, every pair of element has LUB and GC, sorry, LUB and GL, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে এটাকে ল্যাটিস বলে। ল্যাটিস কি? তাহলে সেই পোসেটটা যেই পোসেটের প্রত্যেক পেয়ার অফ এলিমেন্টের এলইউবি জিএলবি রয়েছে। তাহলে আমাদের বাইনারি রিলেশন আজকে কমপ্লিট হলো। কি কি আমরা পড়লাম? আমরা প্রথমে পড়েছিলাম বাইনারি রিলেশন কাকে বলে, এবং বাইনারি রিলেশনের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট টার্মস, সেখান থেকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন পড়লাম। ইকুইভ্যালেন্স রিলেশন পড়ার পরে আমরা ইকুইভ্যালেন্স রিলেশনের ইকুইভ্যালেন্ট একটা থিওরেমের স্টেটমেন্ট পড়লাম, যেখানে রিফ্লেক্সিভকে আমরা কোনো একটা প্রপার্টি ডেল এ সাবসেট অফ এস সেটাকে দিয়ে রিপ্লেস করতে পারছি।
সিমেট্রিকের প্রপার্টিকে রিপ্লেস করতে পারছি রো ইকুয়ালস রো ইনভার্স দিয়ে, আর রো কম্পোস্ট রো ইজ সাবসেট অফ রো এটা দিয়ে রিপ্লেস করতে পারছি ট্রানজিটিভিটি প্রপার্টিকে দিয়ে। তারপরে আমরা কয়েকটা থিওরেম স্টেটমেন্ট পড়লাম, যেমন ইনভার্স অফ ইকুইভ্যালেন্স রিলেশন ইজ ইকুইভ্যালেন্ট, তারপর ইন্টারসেকশন অফ ইকুইভ্যালেন্স ইজ ইকুইভ্যালেন্স, ইউনিয়নটা ইকুইভ্যালেন্স হচ্ছে না কারণ ট্রানজিটিভিটি প্রপার্টির ইউনিয়ন হোল্ড করছে না, সেখানটা সেই জায়গাটা পড়তে গিয়ে আমরা মড 3 মড 5-এর কনগ্রুয়েন্সের এক্সাম্পল নিলাম। কনগ্রুয়েন্স রিলেশন আমরা পড়লাম, তারপরে আমরা ক্লাসের আইডিয়াতে এলাম যে একটা রো যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয় সেক্ষেত্রে এটা কিছু ক্লাসে গোটা সেটটাকে ডিফাইন করবে, এই ক্লাসগুলো পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট এবং এই ক্লাসগুলোর ইউনিয়ন করলে সেটা গোটা সেটটাকে জেনারেট করছে। এ যদি বি এর সঙ্গে রিলেটেড হয় তাহলে সেটা সেম ক্লাসের মধ্যে থাকবে, আর যদি মানে এ আর বি এর ক্লাস সেম হয়ে যাবে, মার্জ করে যাবে, আর যদি সেটা আনরিলেটেড হয় তাহলে এরা সম্পূর্ণ ডিসজয়েন্ট হবে, মানে এদের ক্লাসের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওই একটা কনগ্রুয়েন্সের একটা পার্টিশন করে দেখেছি। আমরা দেখেছি যে ইকুইভ্যালেন্স রিলেশনের সাথে পার্টিশন ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, দেন পার্শিয়াল অর্ডার রিলেশন করা হয়েছে। পার্শিয়াল অর্ডার রিলেশনের সাথে ইকুইভ্যালেন্স রিলেশনের পার্থক্য হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশনে যেটা সিমেট্রিক, পার্শিয়াল অর্ডার রিলেশনে সেটা হয়ে যাচ্ছে অ্যান্টিসিমেট্রিক। তারপরে আমরা পার্শিয়াল অর্ডার রিলেশনের কিছু এক্সাম্পল দেখেছি, কভারিং ডায়াগ্রাম তৈরি করা দেখেছি, ডুয়াল পোসেট দেখেছি, জেনেছি যে ডুয়াল পোসেট তখনই পাবো যখন আমরা কভারিং ডায়াগ্রামকে আপসাইড ডাউন উল্টে দেবো। দেন আমরা পোসেটের কিছু ফান্ডামেন্টাল জিনিস যেমন জিএলবি, এলইউবি, ম্যাক্সিমাল এলিমেন্ট, মিনিমাল এলিমেন্ট, এগুলো পড়ে ইউনিকনেস অফ দিস জিএলবি এলইউবি, তারপর শেষে আমরা ল্যাটিস দিয়ে আজকের ক্লাস কমপ্লিট করছি। এটা হচ্ছে লেকচার 2। নেক্সট লেকচার 3-তে আমরা নেক্সট কন্টিনিউ করবো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা।